আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে সেট ফাংশন অধ্যায় আছে এই অধ্যায়ের অনশর্ট ক্লাস। এই অনশর্ট ক্লাসে আমরা বেসিক থেকে এসকিউ এবং সিকিউ এই দুইটার সমাধান দেখব। আমরা বেসিক শিখব এবং এসকিউ এবং যে সিকিউ আছে এই সিকিউটা সমাধান করার আমরা পদ্ধতি শিখব। তোমাদের যাদের এই অধ্যায়টা এখনো সমস্যা আছে এই ক্লাসটা তোমরা করলে তোমাদের আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো ক্লাসটা আমরা শুরু করি। তো সবার প্রথমে আমরা দেখব সেট। সেটটা আসলে কি জিনিস? সেট বলতে আমরা কি বুঝি? সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের, মানে বাস্তব এবং চিন্তা জগৎ, আমরা চিন্তা যেগুলো করতে পারি এবং যেগুলো আমাদের বাস্তব আছে এই জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হয় সেট। এই যে এই জায়গাতে একটা কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত কি জিনিস? সুসংজ্ঞায়িত হচ্ছে আমাদের যে সেটটা আমরা লিখবো তার একটা অর্থ থাকতে হবে। অর্থ ছাড়া তো সেট হবে না, আমাদের একটা অর্থ থাকতে হবে। যেমন দেখো এখানে বলা হয়েছে যেমন A4C একটি সেট, এটা একটা সেট। এভাবে আমরা বলতে পারি যে কি, আমরা বলতে পারি যে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানীর সেট, রাজধানীর সেট এটাও একটা সেট। সরি, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বস করা হয়। এরপরে দেখো আমরা বলতে পারি যে বাংলাদেশের জেলা সমূহের সেট, জেলা সমূহের সেট, জেলা সমূহের সেট এটাও একটা সেট। এইভাবে আমরা যতগুলো চিন্তা করতে পারি, আমাদের বাস্তবে এবং কল্পনায় যতগুলো চিন্তা করতে পারি, এই সকল জিনিসের সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলবো। এরপরে দেখবো আমরা সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে আমাদের সেট প্রকাশ করে দেওয়া থাকে না, জাস্ট আমাদের এখানে একটা শর্ত দেওয়া থাকে যে এত থেকে এত হবে, সেটটা এমন হবে, এরকম কিছু শর্ত দেওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি হচ্ছে যেখানে আমাদের সেটের উপাদানগুলো দেওয়া থাকে, কি কি উপাদান হবে একদম নির্দিষ্ট করে দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তাহলে গঠন পদ্ধতিতে এখানে আমাদের দেওয়া থাকবে হচ্ছে শর্ত, আর তালিকা পদ্ধতি আমাদের দেওয়া থাকবে এখানে উপাদান। এখানে আমাদের উপাদানগুলো একদম নির্দিষ্ট করে দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝলাম গঠন পদ্ধতি হচ্ছে শর্ত দেওয়া থাকবে। যেমন দেখো এখানে বলা থাকতে পারে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, সাজ দ্যাট কিরকম, এগুলো হচ্ছে ধরো 1 থেকে বড় এবং 5 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। এখানে আমাদের সেট এগুলা উল্লেখ করা নাই, জাস্ট শর্ত দেওয়া আছে কি যে 1 এর চাইতে বড় হবে এবং 5 এর চাইতে ছোট হবে। কিন্তু সেটা যদি তালিকা পদ্ধতি থাকে এখানে উল্লেখ করে দেওয়া থাকবে যে 2 3 4, মানে উল্লেখ করে দেওয়া থাকবে যে এই সংখ্যাগুলো হবে 2 3 4। এখানে শর্ত দেওয়া আছে আর এখানে আমাদের উল্লেখ করা আছে। এই দুইটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা কিছু উদাহরণ দেখি। এখানে দেখো একে বলা আছে যে a ইকুয়াল -3 -2 -1 0 1 2 এই সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এই যে সেটগুলো দেওয়া আছে এগুলো আমাদের গঠনে প্রকাশ করতে হবে, এটা তালিকাতে দেওয়া আছে আমাদের গঠনে প্রকাশ করতে হবে। তো তালিকাতে আমাদের দেওয়া আছে -3 -2 -1 0 1। এই যে এই সংখ্যাগুলো এগুলো আমাদের শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো যখন আমরা দেখবো এখানে মাইনাস আছে তখন আমাদের বুঝতে হবে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে জেটের সদস্য। তাহলে এই সেটটাকে যদি আমরা লিখি, আমরা লিখতে পারি a ইকুয়াল এক্স বিলংস টু কিসের সদস্য? এটা জেটের সদস্য, এক্স বিলংস টু জেড সাজ দ্যাট। তাহলে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এগুলো কি -3 থেকে শুরু হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলো হচ্ছে -3 চাইতে বড় অথবা সমান, বড় অথবা সমান এক্স, এবং কততে শেষ হচ্ছে? 1 শেষ হচ্ছে, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল অন। তাহলে এই সংখ্যাটা হচ্ছে -3 চাইতে বড় অথবা সমান এবং কি 1 চাইতে ছোট অথবা সমান। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে b ইকুয়াল 2 3 5 7, বলছে বি সেটকে সেট গঠনে প্রকাশ করো। এখানে আমাদের 2 3 5 7 এই সংখ্যাগুলো কি সংখ্যা? দেখো 2 3 5 7 আছে, 2 জোড় সংখ্যা, 3 আবার বিজোড় সংখ্যা। আবার এই সংখ্যাগুলো যদি এক সাইড থেকে হতো, স্বাভাবিক সংখ্যা হতো, তাহলে কি হতো? 2 3 4 5, কিন্তু 4 তো নাই, আমার মাঝখানে 6 নাই, এগুলো মিস হয়েছে। আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলো আসলে কি সংখ্যা। তো দেখো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, মানে আমরা 2 কেও ভাগ করতে পারি না, 2 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে পারি না,
3 কেও 3 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, 5 কেও যায় না, 7 কেও যায় না, তার মানে এগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে বলবো যে বি ইকুয়াল, আমরা বলতে পারি যে x বিলংস টু n, এগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু কি x হচ্ছে মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেগুলো কি, সেগুলো হয়েছে তোমার 1 এর থেকে বড় এবং কত ছোট, 8 এর থেকে ছোট। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে x বিলংস টু n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু x কি, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে প্রকারভেদ আছে মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং 1 এর চাইতে বড় এবং 8 এর চাইতে ছোট, এই সংখ্যাগুলো আমরা এখানে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখব আরো কিছু আমাদের উদাহরণ। এখানে বলা আছে 1 2 3 4 6 9 12 18 36, বলছে সে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা দেখো তো, এখানে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 নাই, 5 মিসিং, 6 আছে, 7 নাই, 8 নাই, তারপর 9 আছে। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা? এগুলো আমরা জোরে বলতে পারতেছি না, বিজোরে বলতে না, কারণ সবকিছু আবার মিক্স করে দেওয়া আছে। তাহলে দেখো 1 2 3 4 6 9 12 এভাবে দেওয়া আছে। তার মানে এই সংখ্যাগুলো সকল সংখ্যাতেই দেখো আমরা 36 কে কিন্তু ভাগ করতে পারি। এই 1 দিয়ে 36 কে ভাগ করা যায়, 2 দিয়ে 36 কে ভাগ করা যায়, 3 দিয়ে 36 কে ভাগ করা যায়। তাহলে এগুলো সকল সংখ্যা হচ্ছে আমাদের কি 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x বিলংস টু n সাইজ, এগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু এগুলো কি সংখ্যা, x হচ্ছে এলাকার কার 36 এর গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি x 36 এর গুণনীয়ক। গুণনীয়ক আমরা যখন এখানে গুণনীয়কের কথা লিখছি তখন আমাদের কিন্তু আর সীমা দিতে হচ্ছে না, কারণ কি 36 এর গুণনীয়ক বলতে কি 36 পর্যন্ত, এর চাইতে বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এরপরে দেখো এরপরটা আছে +-4 +-5 +-6, একে সেট গঠন দিয়ে প্রকাশ করো। এখানে আমাদের কি আছে, প্লাস মাইনাস দেওয়া আছে। তাহলে প্লাস মাইনাস, আমি বললাম যে মাইনাস কথা যখন দেখবা মাইনাস আছে তখন বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা চোখ বন্ধ করে একদম লিখবো যে x বিলংস টু z। তাহলে আমরা লিখলাম এখানে x বিলংস টু z, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য। এবং কি এরা কি হয়েছে, 4 এর চাইতে বড় হয়েছে, আবার 6 এর চাইতে ছোট অথবা সমান, 4 থেকে শুরু করে 6 এর মধ্যে সীমানা। তাহলে আমরা বলতে পারি যেটা -4 এর চাইতে বড় অথবা সমান, x লেস দেন ইকুয়াল কত, আমরা বলতে পারি যে এখানে 6 বলতে পারি। কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু আমাদের ভুল। কেন ভুল? এখানে তো আমাদের 0 নাই, আমরা যদি -4 থেকে বড় লিখি, -4 থেকে বড় লিখলাম, তাহলে কি -4 -3 -2 -1 এগুলো কি আমার এখানে আছে? নাই তো। তাহলে এখানে -4 আছে, +-5 আছে, +-6 আছে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এইভাবে যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হচ্ছে। তাহলে এখানে আমাদের লেখার বুদ্ধি কি, এখানে আমাদের ফলো করতে হবে যে এই সংখ্যাগুলোর উপরে বর্গ অথবা কিউব করলে আমরা কি পাই। তো দেখো 4 এর উপরে যদি আমরা স্কোয়ার করি, 4 এর স্কোয়ার আমরা 16 পাই। 5 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এখানে 25 পাই। 6 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 36 পাই এখানে। তার মানে স্কোয়ার করলে আমরা 16 এর নিচে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে দেখো যদি আমরা এখানে 4 এর উপরে যদি আমরা কিউ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 64, 5 এর উপরে কিউ করলে আমরা পাচ্ছি এখানে 125, এবং 6 এর উপরে যদি আমরা কিউ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 216। তাহলে দেখো আমরা যদি কিউ করি তাহলে এই যে 216 এর চেয়ে বড় কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 16 এর চেয়ে বড় অথবা সমান, এবং যদি আমরা এখানে কি করি যে 5 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি যে 5 এর উপরে 6 এর উপরে যদি আমরা কি করি তাহলে পাচ্ছি আমরা 216। তাহলে আমরা এখানে এটা কিভাবে লিখতে পারি যে x বিলংস টু z, এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু x স্কোয়ার যদি আমরা x এর উপরে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16 চাইতে বড় অথবা সমান, মানে 16 থেকে শুরু, 16 চেয়ে বড়গুলো পাচ্ছি। এবং যদি আমরা কিউ করি, যদি আমরা কি করি কিউ করি, তাহলে কিউ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 216 চাইতে ছোট অথবা সমান। তাহলে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে তো আছে -4 +4 +5 -5 +6 -6। তাহলে এখানে বলছি কি x এর উপরে স্কয়ার করলে কি হতে হবে, 16 চাইতে বড় অথবা সমান হতে হবে। তাহলে দেখো -4 এর চাইতে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে -3। তাহলে আমরা যদি -3 উপরে স্কয়ার করি তাহলে কিন্তু আমরা 9 পাচ্ছি। এই 9 কি আমার সত্যের মধ্যে আছে? নাই।
তার মানে এর থ্রি মাইনাস থ্রি কিন্তু আমাদের নাই, তার মানে আমাদের এই শর্তটা ঠিক আছে। তো দেখো যখন তোমাদের এখানে প্লাস মাইনাস দেওয়া থাকবে, সকল সংখ্যা দেওয়া নেই, তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো যে কি এক্স এর উপর স্কোয়ার করলে কত হয়। আমরা দেখবো একদম লাস্টে যে সংখ্যাটা আছে, প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার উপর স্কোয়ার করে দেখবো কত হয়, এবং লাস্টের সংখ্যা আছে এই সংখ্যাটা কিউ করলে কত হয়, এই দুইটার মধ্যে আমাদের সাজায় লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এবার আমাদের এখানে শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে আমাদের সংখ্যাগুলো বের করতে হবে। তো দেখো এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো এই যে এটা আমার হচ্ছে শর্ত, এটা হচ্ছে আমাদের শর্ত। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো, এটা হচ্ছে শর্ত। এই শর্ত থেকে আমাদের সংখ্যাগুলো বের করতে হবে। তো আমাদের এখানে যে শর্ত আছে, শর্তটা আমরা লিখবো এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা ইকুয়াল জিরো। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা সমাধান করব, এটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করলে দেখো 6 এক ভাঙালে আমরা পাচ্ছি 2 এবং 3, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে কিন্তু আমরা কত পাচ্ছি 5। তাহলে যেহেতু সামনে আমাদের মাইনাস আছে, তাহলে আমরা এখানে লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস এর 3x মাইনাস এর 2x প্লাস 6 এটা ইকুয়াল 0। এরপর আমরা এই দুইটা থেকে কমন নিলাম, x কমন নিলাম, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x মাইনাস 3 এবং আমরা পাচ্ছি এখানে x মাইনাস 2 এটা ইকুয়াল 0। এরপরে কাজ কি আমরা হয় অথবা করতে হয় যে x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল 3, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল 2। তাহলে x এর আমরা দুইটা মান পেয়েছি, তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব a ইকুয়াল হচ্ছে কত 2 এবং 3, এটা হচ্ছে আমাদের সমাধান। এখন দেখো যদি আমাদের এখানে বলা থাকতো এই n এর জায়গায় যদি এখানে z দেওয়া থাকতো তাহলে আমাদের একই সমাধান হতো, কিন্তু ধরো এখানে n দেওয়া আছে কিন্তু আমাদের অ্যান্সার অঙ্ক করার সময় আমরা এখানে একটা মাইনাস পেয়েছি। তাহলে যখন মাইনাস মান পাবো সেই মানটা আমরা আর নিব না, তখন ওটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তো অনেক সময় এখানে z দেওয়া থাকে বা এখানে n দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে অঙ্ক করলে বা মিডল টার্ম করলে আমরা প্লাস এবং মাইনাসের দুইটা মান পাই। তো তোমার তখন লক্ষ্য করতে হবে এখানে আমার কি দেওয়া আছে, এখানে n নাকি z। যদি n দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস মানগুলো নিব না, আর যদি z দেওয়া থাকে তখন আমরা সকল মান নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা আছে যে m ইকুয়াল দেওয়া আছে x সাজ দ্যাট x মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেই সংখ্যাটা কি 6 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে x হইতে হবে মৌলিক সংখ্যা এবং সেই সংখ্যাটা আবার হইতে হবে কি 6 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে দেখো আমরা এখানে x মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আমাদের 2। তাহলে আমরা এখানে বলতে পারি যে m ইকুয়াল 2, 3, তারপরে মৌলিক সংখ্যা কত 5, এরপরে মৌলিক সংখ্যা আছে 7। তো এখানে বলছে যে 6 এর চাইতে ছোট অথবা সমান হতে হবে, তার মানে আমার সীমানা হচ্ছে 6 পর্যন্ত। তাহলে আমরা এরপরে আর যেতে পারবো না, তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 2, 3, 5। এরপর আমরা দেখব এখানে আবার আরেকটা দেওয়া আছে যে কি c বলা আছে c ইকুয়াল x সাজ দ্যাট x ধনাত্মক পূর্ণ সংখ্যা। সংখ্যাগুলো হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, ধনাত্মক সংখ্যাগুলো নিতে হবে কোথা থেকে, আমাদের শূন্য থেকে শুরু করতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল কত দেওয়া আছে 18 দেওয়া আছে, বলছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে কি কি সংখ্যা, এক্স এর উপরে স্কোয়ার করলে কি হবে আমাদের 8 চাইতে ছোট অথবা সমান হবে। তাহলে আমরা এটা কি নিতে পারি, তো এখান থেকে শুরু করতে 0, 1, 2, 3, 4, দেখো 4 পর্যন্ত আমরা কিন্তু নিতে পারতেছি, কারণ 4 এর উপরে স্কোয়ার করলে আমরা কত পাই 16 পাই। এখানে যদি আমরা 5 নেই, 5 এর উপরে স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা 25, তো 25 আমরা নিতে পারবো না। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আচ্ছা, এরপরে আমরা দেখব এখানে বলছে x বিলংস টু n সাজ দ্যাট x হচ্ছে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এই যে এবং কোথাও এখানে উল্লেখ আছে, এবং কথা উল্লেখ আছে, তার মানে কি সেটা 36 এর গুণনীয়কের মধ্যেও থাকতে হবে, এবার সেটা 6 এর গুণিতকও হইতে হবে। এবং আছে এবং অথবা এই দুইটার কাজ আমরা একটু পরে দেখব, সেটা হচ্ছে আমাদের সেট এবং ইন্টারসেকশন। এবং দিয়ে বোঝায় হচ্ছে সেট মানে কি ইন্টারসেকশন, আর অথবা যদি কথা উল্লেখ থাকতো অথবা মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে ইউনিয়ন বলতে আমরা কি বুঝি, সবকিছুই, এর মধ্যে সবকিছু যাবে, যেহেতু এটা অথবা মানে ইউনিয়ন দেওয়া আছে, ইউনিয়নকে আমরা বলতে পারি কাপ।
এটাকে আমরা সংখ্যা মনে রাখতে, এটা হচ্ছে কাপ আমাদের। কাপ যদি হয় তো কাপের মধ্যে সবকিছুই যাবে, কারণ উপরের দিকে আছে, উপরের দিকে সবকিছু পড়বে এর মধ্যে। আর ইন্টারসেকশনকে আমরা বলতে পারি ক্যাপ। ক্যাপ আমরা কখন ইউজ করি? যখন আমাদের মাথায় রোড লাগে, রোড থেকে বাঁচার জন্য ক্যাপ ইউজ করি। ক্যাপ ইউজ করা হয় যে যাতে রোডটা আমাদের এখানে কম লাগে। তার মানে কি, রোদ আমাদের লাগবে যখন আমাদের অতিরিক্ত পরিমাণ রোদ হবে তখন আমাদের লাগবে। তাহলে ইন্টারসেকশন যেহেতু দেওয়া আছে, তখন যখন দুই পাশ থেকে চাপ আসবে তখন সেটা মান আসবে। ইন্টারসেকশন মানে কি, দুই পাশে থাকতে হবে। আর ইউনিয়ন মানে হচ্ছে যে কোনো এক পাশে থাকলেই হচ্ছে। তো দেখো এখানে বলছে 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক কি কি? 36 গুণনীয়কগুলো কি? 36 গুণনীয়ক আমরা বলতে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, তারপরে আমরা পাচ্ছি এখানে 9, তারপরে 12, তারপরে পাচ্ছি 18 এবং তারপর আমরা 36 পাচ্ছি। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। আর 6-এর গুণিতক, 6-এর গুণিতক হচ্ছে কোনগুলো? 6-এর গুণিতক হচ্ছে 6-কে আমরা গুণ করলে কি কি পাই? 6-কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 6 পাই। 6 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তারপর 6 6 36, তারপর 6 7 42, এইভাবে চলতেই থাকবে, এর কোনো সীমানা দেওয়া নাই। এখন আমাদের বলছে যে 6-এর গুণিতকও হইতে হবে এবং 36-এর গুণনীয়কও হইতে হবে। তাহলে দেখো এই দুটোর মধ্যে আমাদের কমন কি কি আছে? তাহলে দেখো এখানে এখানে ও আচ্ছা, আরেকটা মিসিং আছে আমাদের এখানে। 36 গুণনীয়কের মধ্যে কিন্তু আমাদের এখানে 6ও আছে। তাহলে আমরা এখানে একটা 6 দিলাম, তাহলে 6 আমাদের 36 গুণনীয়কের মধ্যে আছে। তো দেখো এখন কমন কি কি? তাহলে কমন এখানে 6 আছে, এখানেও 6 আছে, তারপরে এখানে 12 আছে, এখানেও 12 আছে, তারপরে তারপরে দেখো এখানে 18 আছে, এখানেও 18 আছে, এরপরে এখানে 36 আছে, এখানেও 36 আছে। তাহলে এই দুইটার মধ্যে যা যা আছে এইটা হবে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমরা সমাধানে লিখতে পারি যে আমরা বলতে পারি যে অতএব নির্ণয় সেট, নির্ণয় সেট, সেট ইকুয়াল কি কি হচ্ছে আমাদের এখানে 6 পাইছি, দুইটার মধ্যে 6 আছে, 6, তারপরে 12, তারপরে 18 এবং তারপরে হচ্ছে 36। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে এবং আছে, তাহলে আমাদের দুইটার মধ্যে আছে যেগুলো সেগুলোকে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে ফাঁকা সেট। দেখো ফাঁকা সেট, আমাদের স্লাইডও ফাঁকা। ফাঁকা সেট বলতে বোঝায় যে সেটের কোনো উপাদানই নাই তাকে আমরা বলবো ফাঁকা সেট। ফাঁকা মানে কি, শূন্য, যার কোনো উপাদান নাই, যার কেউ নাই, তাই হচ্ছে ফাঁকা। তাহলে ফাঁকা সেটটা কি? আমাদের ধরো এখানে বললো যে এ ইকুয়াল বলা হলো যে x বিলংস টু n, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং বলা হলো যে কি 1-এর চাইতে বড় x, 2-এর চাইতে ছোট x। তাহলে দেখো 1-এর চাইতে বড়, 2-এর চাইতে ছোট, এর মধ্যে কোনো সংখ্যা আছে যে সংখ্যাটা আমাদের স্বাভাবিক সংখ্যা? তাহলে এর মধ্যে কিচ্ছু নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাঁকা, এটাই হচ্ছে আমাদের ফাঁকা, মানে এটাই হচ্ছে আমাদের শূন্য সেট। ফাঁকা সেটকে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে ইউজ করে প্রকাশ করতে পারি, অথবা এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে কি ফাই। এটা হচ্ছে আমাদের ফাঁকা। এখন এই সেটগুলো লেখার সময় আর এই যে ওয়ারি, এখানে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো তখনই যখন এটা শুধুমাত্র আমাদের শক্তি সেট। শক্তি সেটের সময় আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এখানে যদি তুমি এভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো তাহলে কিন্তু এটা তোমার পরীক্ষায় ভুল হবে। তাহলে ফাঁকা সেট লিখলে জাস্ট তুমি এখানে কি অরিজিনালটা ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে এর মধ্যে তুমি এই যে ফাঁকা সেটের মধ্যে বা এখানে কোনো সদস্যই নাই, তুমি এখানে এইভাবে যদি 0 ইউজ করো, যে এখানে তুমি বললে যে কোনো সদস্য নাই, তার মানে আমরা এখানে 0 ইউজ করলাম, তাহলে এটাও কিন্তু ভুল, কারণ 0 কিন্তু একটা সদস্য হতে পারে। তার মানে ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ফাঁকা সেটকে জাস্ট আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, এটা আমাদের ফাঁকা সেট, এটা আমরা এইভাবে বোঝাতে পারি, অথবা আমরা এভাবে চিহ্ন ইউজ করতে পারি। বুঝতে পারছো? ওকে, তাহলে যে সেটের কোনো উপাদান নাই সেটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। এরপরে সেটের সমতা। সমতা বলতে আমরা কি বুঝি? সমতা হচ্ছে দুইটা যদি সেট হয় তাদের মধ্যে উপাদানগুলোর মিল থাকতে হবে, মানে এর মধ্যে যে কটা উপাদান ওর মধ্যেও সে কটা উপাদান, এই উপাদানগুলোর যে মিল থাকে একে বলা সমতা। এখানে দুইটা সেটের মধ্যে একই রকম সদস্য থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আমাদের দেখতে হবে জাস্ট উপাদান সংখ্যা মিল আছে কিনা। তো এইটা তুমি মনে করতে হবে যে দেখো দুইটা দল খেলা হচ্ছে, ধরো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, তো ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে 11 জন আছে, তার মানে দুইটা কি দল সমান,
নট এদের মধ্যে একই রকম মানুষ থাকতে হবে, এটার মধ্যে মেসি আছে ওটার মধ্যে মেসি থাকতে হবে, এটার মধ্যে নেইমার আছে ওটার মধ্যে নেইমার থাকতে হবে, এমন না। কিন্তু কি ওটার মধ্যে 11 জন, এটার মধ্যে 11 জন, এটাই হচ্ছে সমতা। সমান সমান টিম নিয়ে নামছে দুজন, কিন্তু তাদের কি শক্তি সমান? যদি শক্তি সমান হতো তাহলে তো দুজন গোল খাইতো না, ঠিক আছে? তো সেটের সমতা হচ্ছে আমাদের দুইটা সেটের সদস্য সমান, তাহলে আমরা বলতে পারি সদস্য সমান। এখানে সমতা হইতে হলে সদস্য কি হতে হবে? সদস্য সমান হইতে হবে। দুইটা সেটের মধ্যেই আমাদের সদস্য সমান। যেমন দেখো এ একটা সেট, এটা একটা সেট, এর মধ্যে ধরো 1 2 3 এই তিনজন খেলোয়াড় আছে। আর বি একটা সেট, এর মধ্যে ধরো এ আছে, বি আছে, সি আছে। তাহলে এর মধ্যে এটা 1 1 আছে, এর মধ্যে 2 আর বি আছে, এর মধ্যে 3 4 আছে। তাহলে এর মধ্যে 3 জন, এর মধ্যে 3 জন। এটা হচ্ছে সেটের সমতা। তো এটা হচ্ছে আবার একক মিল, যেটা তোমাদের উচ্চতর গণিতে আছে, আমাদের সাধারণ গণিতে নাই। আমরা উচ্চতর গণিত পড়ার সময় এটা আলোচনা করব। এরপরে দেখো অসীম সেট। অসীম সেটের আমার স্লাইড ফাঁকা। অসীম সেটটা কি? যেটা আমরা গণিয়ে শেষ করতে পারি না, অসীম, যার কোনো সীমানা নাই, সেটা হচ্ছে অসীম। তাহলে অসীম সেটটা হলো যেটাকে আমরা গুণে শেষ করতে পারবো না, এটা হচ্ছে অসীম। যার সীমানা নাই সেটা হচ্ছে অসীম। তাহলে অসীম সেটটা হচ্ছে যার আমরা উপাদানগুলোকে গুণে শেষ করতে পারবো না, এটা অসীম। যেমন দেখো আমি তোমাকে এখানে বললাম যে x বিলংস টু n সাজ দ্যাট, এখানে বললাম 6 এর গুণিতক, 6 এর গুণিতক, এটা 6 এর গুণিতক, এখানে আমি বলে রাখলাম। তাহলে তুমি 6 এর গুণিতক কখনো গুণে শেষ করতে পারবা? তুমি লিখতে 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 যদি স্লাইডের পর স্লাইড, স্লাইডের পর স্লাইড, খাতার পর খাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা যদি ফুরাও, তারপরে তুমি 6 এর গুণিতক লিখে কখনো শেষ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের অসীম সেট, যেটাকে আমরা গুণে কখনো শেষ করতে পারবো না, এটা হচ্ছে অসীম সেট। যেমন দেখো আমি বললাম যে x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তো স্বাভাবিক সংখ্যা তুমি গুণে শেষ করতে পারবা? তোমাকে বললাম যে x হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যাকে গুণে শেষ করা যাবে? তার মানে যদি সীমানা না দেওয়া থাকে সেটা হচ্ছে অসীম সেট। অসীম সেটে যদি আমার সীমানা দিই সেটা হয়ে যাবে সসীম, ঠিক আছে? যার উপাদানগুলো গুণে শেষ করতে পারবো না সেটা হচ্ছে অসীম। তাহলে আমরা অসীমকে মনে রাখতে পারি কি? অসীমকে মনে রাখতে পারি গুণে শেষ করা যায় না, গুণে শেষ করা যায় না, এটা হচ্ছে আমাদের অসীম সেট। আচ্ছা, এরপর আমরা দেখব উপসেট। উপসেটটা কি জিনিস? এখানে বলা হয়েছে এ ও বি সেট হলে, এ আর বি যদি দুইটা সেট হয়, তাহলে বলছে এ কে বি এর উপসেট বলা হয়, এ কে বি এর উপসেট বলা হয় যদিও কেবল যদি কি হয়, এ এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় এবং একে এ সাবসেট বি লিখে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সাবসেট, এটা হচ্ছে সাবসেট, এটাকে আমরা বলি সাবসেট, এটা হচ্ছে আমাদের সাবসেট। তাহলে এ সাবসেট বি লিখে প্রকাশ করা হয়। তাহলে এ কে বি এর উপসেট কখন বলা হবে? যখন বি এর মধ্যে যেগুলো আছে এর মধ্যেও ঠিক সেগুলো আছে, এটা হচ্ছে আমাদের উপসেট। যেমন ধরো এর মধ্যে ধরো আছে, এখানে এর মধ্যে আছে ধরো 1 2 3 আর আছে ধরো এ, এটা হচ্ছে এ। আচ্ছা, এখানে ধরো বি আছে আবার একটা 1 2 3 4 আর এ আর বি। এখন এখানে দেখো এর মধ্যে যেগুলো উপাদান আছে বির মধ্যে কিন্তু সেগুলো আছে, আবার বির মধ্যে বেশিও থাকতে পারে, সমানও থাকতে পারে। তাহলে বির মধ্যে এখানে বেশি আছে, তাহলে আমরা এ কে বলবো বি এর উপসেট, মানে বি থেকে এ সৃষ্টি হয়েছে, এটা আমরা বলতে পারি উপসেট। মানে আমরা বলতে পারি যে জেলার সাপেক্ষে যেটা থাকে উপজেলা বলি, সেরকম একটা সেটের থেকে যখন একটা সেট পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের উপসেট। তাহলে উপসেট হইতে হলে সমান সমান থাকতে পারে, একটা কমও থাকতে পারে এখানে। কিন্তু বি কিন্তু এর উপসেট নয়, কারণ কি বি এর মধ্যে বেশি আছে, এর মধ্যে কম আছে। তার মানে আমরা বলতে পারি এ হচ্ছে বি এর উপসেট, কিন্তু বি এখানে এর উপসেট না হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে আমরা দেখবো যে কি বির মধ্যে যেগুলো আছে এর মধ্যে যেগুলো আছে এর সকল উপাদান বির মধ্যে আছে কিনা। হ্যাঁ, সবগুলোই আছে, তার মানে এ হচ্ছে বি এর উপসেট। উপসেট আবার দুই প্রকার, একটা আছে প্রকৃত উপসেট। এবার দেখবো আমাদের প্রকৃত উপসেট। দেখো প্রকৃত উপসেট বা প্রপার সাবসেটটা কাকে বলে? এখানে বলা হয়েছে এ কে বি এর প্রকৃত উপসেট বলা হবে যদিও কেবল যদি কি হয়, এ সাবসেট বি হয়, এ বি এর উপসেট হয় এবং এ ডাজ নট ইকুয়াল বি। মানে কি এ আর বি এর মধ্যে যে সদস্য আছে এই সদস্যগুলো সমান হওয়া যাবে না, একটা হলেও কম থাকতে হবে, এখানে একটা হলেও কম থাকতে হবে। অর্থাৎ এ এর প্রত্যেক উপাদান বি এরও উপাদান এবং বি তেও অন্তত একটি উপাদান আছে যা এর মধ্যে নেই। তার মানে বি এর মধ্যে একটা উপাদান আছে যেটা আমাদের এর মধ্যে নেই। যেমন দেখো এখানে আমরা বলতে পারি যে আমরা প্রথমে যে লিখছিলাম এ হচ্ছে আমাদের ধরো 1 2 3 আর ধরো এ, আর বি এখানে ধরো আছে কি 1 2 3 4 এ বি। তাহলে দেখো এই যে বি আর এর মধ্যে কি সম্পর্ক? বি কিন্তু এ থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু আবার এর মধ্যে বির চাইতে একটা হলেও উপাদান কম আছে।
এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট আমরা কি বলতে চাই, দেখো একজন একজনের আন্ডারে কাজ করে, তাহলে এখন যে বস আর যে কাজ করে কর্মচারী, এই দুজনের যদি শক্তি সমান হয়, দুজনের টাকার পরিমাণ যদি সমান হয়, তাহলে কি বসের সে আনুগত্য করবে, বসের সে কথা মেনে চলবে। তাহলে প্রকৃত উপসেটটাও ঠিক সেম জিনিস, কি এ আর বি এর মধ্যে উপাদানের একটা হলেও কম থাকতে হবে। এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 এবং এ হচ্ছে 1 2 3 4 হলে এর উপসেট কয়টি। তো দেখো উপসেটটা আমরা কিভাবে বের করব, যে একটা সেট দেওয়া আছে তার উপসেট কয়টা হবে, এটা বের করার জন্য আমাদের শর্টকাট যে সূত্র আছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে উপসেট বের করার সূত্র হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে nটা কি, n হলো সদস্য সংখ্যা, সদস্য। তাহলে আমাদের বলছে এর উপসেট কয়টি, তাহলে এর উপসেট আমরা কিভাবে বের করব, এর সদস্য কয়টা দেখো তো 1 2 3 4, তাহলে এর মধ্যে 4 জন আছে, তাহলে আমরা 2 এর উপরে করব কত 4, তাহলে 2 উপরে 4 করলে কত পাচ্ছি আমরা 16, তাহলে এই যে 16, এই 16 হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা যে কোনো সেট দেওয়া আছে বলে তার উপসেট কত, তাহলে আমরা কি করব, জাস্ট 2 উপরে n করে দেব, 2 উপরে n করলে যা হয় ওইটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, এরপরে দেখো একটা বলছে যে p দেওয়া আছে 1 4 5 6 হয়, তবে সেট পি এর প্রকৃত উপসেট প্রকৃত কত উল্লেখ আছে। যখন প্রকৃত উল্লেখ আছে তখন বুঝতে হবে আমাদের একটা কম আছে এখানে, যখন প্রকৃত আছে তখন বুঝতে হবে এখানে আমাদের একটা কম আছে। তাহলে এটা উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত যখন উল্লেখ থাকবে তখন হচ্ছে এখানে একটা কম হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো এখানে আমাদের সদস্য আছে 1 2 3 4, 4 জন, তাহলে 2 এর উপরে আমরা দিলাম 4 মাইনাস করলাম এখানে 1, তাহলে 2 এর উপরে যদি আমরা 4 করি তাহলে আমরা পাচ্ছি এখানে 16 মাইনাস 1, তাহলে এখানে পাচ্ছি আমরা 15। এই 15 হচ্ছে আমাদের অ্যানসার, এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের সমাধান। তো দেখো যখন প্রকৃত কথা উল্লেখ থাকবে তখন কিন্তু আমাদের 2 এর উপরে n করে একটা কম নিতে হবে, আর যখন প্রকৃত কথা উল্লেখ থাকবে না তখন কি করবো, আমরা জাস্ট খালি 2 এর উপরে n করে দেবো। তোমরা প্রশ্নটা পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়বে, তোমরা অনেক সময় কি করবা, যে এখানে পিতৃ সদস্য সংখ্যা 4টা, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 16, কিন্তু এখানে কি উল্লেখ আছে, প্রকৃত কথা উল্লেখ আছে, প্রকৃত কথা উল্লেখ থাকলে এখানে একটা কম নিতে হবে, সবসময় মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি জিনিস, শক্তি সেট হচ্ছে এ সেটের সকল উপসেটের সেটকে এ এর শক্তি সেট বলা হয় এবং একে পি অফ এ দ্বারা নির্দেশ করা হয়। উল্লেখ্য ফাই সাবসেট এ, মানে এ সবারই উপসেট হবে, কারণ কি সবার মধ্যেও ফাঁকা থাকে, সব সময় থাকে, শূন্য সেট সবার মধ্যেই থাকে, কাজেই ফাই পি অফ এর একটি উপাদান, এটাও কিন্তু একটা উপাদান। তো দেখো যদি এখানে আমাদের এ দেওয়া থাকে, এর মধ্যে লেখা আছে এ বি সি, তিনটা সদস্য দেওয়া আছে, বললো পি অফ এ, পি অফ এ কত, পি অফ এ যদি আমরা এখানে বলতে পারি যে পি অফ এ কত, তাহলে পি অফ এ বলতে এই যে তোমার তিনটা আছে, এই তিনটা থেকে তুমি কিভাবে সাজাইতে পারো, কতগুলো কম্বিনেশন তুমি এখানে করতে পারো। তো এখান থেকে দেখো আমার তিনটা সদস্য দেওয়া আছে, এই তিনটা সদস্য নিয়ে আমি প্রথমে কি করতে পারি, আমি তিনটাই নিলাম, এখানে এ বি সি আমি তিনজনকে নিলাম, তারপর মনে হলো না আমি এখানে দুইটাকে নিব, এর সাথে বি কে নিলাম, আচ্ছা বললাম না এর সাথে বি নিছিলাম, এবার এর সাথে আমি সি কে নিলাম, আচ্ছা এইভাবে ভালো লাগলো না, আমি বির সাথে সি কে নিলাম, তাহলে কি হলো আমাদের এখানে দুইটা দুইটা করে আমরা সাজানো শেষ করলাম, এখন কোনোভাবে আর দুইটা সাজানো যায় না। আচ্ছা, এরপরে মনে হলো কি আমি এখানে এ কে একাই নিব, তারপর না এখানে আমি বি কে একাই নিব, তারপর আমি চিন্তা করলাম না এখানে আমি সি কে একাই নিতে পারি, সবকিছু নেওয়া শেষ, আমি বললাম না আমি কাউকে নিব না, এই যে আমি ফাঁকা সেটটা নিলাম। এই যে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের শক্তি সেট। তাহলে শক্তি সেট কয়টা হলো দেখো, আসলে আমাদের এখানে তিনটা, তাহলে এখান থেকে আমরা কয়টা পাইছি 1 2 3 4 5 6 7 8, তাহলে উপসেট আমাদের সদস্য ছিল তিনটা, আমি শক্তি সেট বা পাওয়ার সেট পাইছি কয়টা 8টা। তাহলে এই যে ফাঁকা সেট এটা কিন্তু সবার উপসেট, তাহলে ফাঁকা সেট হচ্ছে সবার কি উপসেট। তাহলে দেখো এখানে তিনটা সদস্য দেওয়া ছিল, এখানে আমি 8টা পাইছি, তো এইভাবে পি অফ এ নির্ণয় করতে হবে। যদি সামনে পি দেওয়া উল্লেখ থাকে তাহলে তোমার বুঝতে হবে যে এই যে এ সেট বা বি সেট বা সি সেট যেটা দেওয়া থাকে তার সামনে যদি পি লেখা থাকে তখন বুঝতে হবে আমি যে সদস্যগুলো পাইছি এগুলোকে আমাদের সাজাইতে হবে। তাহলে কি, যদি এন সংখ্যা যদি 2 হয় তাহলে পি অফ এ হবে, পি অফ এ পাওয়ার সেট হবে হচ্ছে কলে 2 এর উপরে 2, 2 এর উপরে 2 কত যে আমরা 4, তাহলে 4টা। যদি n ইকুয়াল 3 হয় তাহলে পি অফ এ পাওয়ার হবে হচ্ছে আমাদের 2 এর উপরে 3 করলে কত 8, যদি n ইকুয়াল 4 হয় তাহলে পি অফ এ, তাহলে পি অফ এ আমরা বলতে 2 উপরে 4 করলে কত হয় 16। তাহলে এইভাবে যদি আমাদের n সংখ্যা যদি একটা হয় তাহলে পি অফ এ, তাহলে পি অফ এ হবে
2 এর উপরে অন করলে কত হয় অন, ঠিক না? যদি n ইকুয়াল কি 0 হয়, যদি আমাদের কোনো সদস্যও নাই, যদি বলা হলো যে a হচ্ছে ফাঁকা সেট, তাহলে p অফ a কত? তাহলে আমরা কিন্তু এখানে জানি যে যার কেউ নাই তারও একটা উপসেট থাকে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে ফাঁকা সেট। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা এখানে ডবল ব্র্যাকেট ইউজ করতে পারি। এই যে দুই পাশে যে ব্র্যাকেট আছে, এটা তখন ইউজ হবে যখন আমাদের শক্তি সেট বলবে। যখন শক্তি সেট করা উল্লেখ আছে, তখন আমাদের এখানে দুই পাশে দুইটা কি ব্র্যাকেট ইউজ করতে হবে। এই দুটো ব্র্যাকেট যদি দেওয়া থাকে তখন বুঝবো এটা হচ্ছে শক্তি সেট। বলা থাকে যে নিচের কোনটি শক্তি সেট, তখন আমাদের দেখতে হবে যে এভাবে ব্র্যাকেট দেওয়া আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। এরপরে এমসিকিউ দেখো, এখানে বলছে যে ডি হচ্ছে 2 আর হচ্ছে ই। 2e হলে পি অফ ডি কত? তাহলে এখানে দেখো দুইটা সদস্য আছে, তাহলে পি অফ ডি কত হবে? তাহলে দুইটা যদি সদস্য দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে দুইটা নিলাম, 2 আর ই নিলাম। এখান থেকে আমরা 2 আর ই কে নিলাম, তারপরে 2 কে নিলাম, তারপরে ই নিলাম, তারপরে আমরা কিচ্ছু নিলাম না। এটাই হচ্ছে আমাদের কি সেট? পি অফ ডি, মানে ডি এর হচ্ছে উপসেট বা শক্তি সেট। এটা হচ্ছে আমাদের ডি এর উপসেট। তাহলে কোনটা সঠিক দেখো, এই যে 2e, এখানে কিন্তু আমাদের মিসিং আছে। তাহলে এই যে এখানে 2 আছে, ই আছে, 2e আছে, এখানে আবার অরি নাই। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কোনো অপশনটাই এখানে ঠিক নাই নাকি? এখানে 2 আছে, ই আছে, 2e আছে এবং অরি আছে, তার মানে আমাদের এই অপশনটা ঠিক আছে। এখানে আমাদের সবকিছু ঠিক আছে। আমরা জাস্ট এখানে দুইটা নিছি, প্রথমে একটা, তারপরে অরি, এখানে এরা একটা নিয়ে দুইটা নিয়ে অরি, একই। এখানে আমাদের সাজায় লিখতে হবে এমন কোথাও কোনো উল্লেখ নেই, ঠিক আছে। ঠিক, এরপরে এখানে সেটের অন্তর কথা মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ, যেটা ভিতরে থাকে, অন্তরের মধ্যে থাকে, সেটা হচ্ছে আমাদের অন্তর। তাহলে এখানে সেটের অন্তর বলতে এ বাদ বি, এটা কি? এই চিহ্নকে বলা হয় বাদ চিহ্ন, এটা হচ্ছে বাদ চিহ্ন। বলছে এ বাদ বি কে বা এ বাদ বি সেট বলা হয়, এবং এর যে সকল উপাদান বিতে আছে সেগুলো এ থেকে বর্জন করে এ বাদ বি গঠন করা হয়। একে এ বাদ বি সাবসেট এ লিখে বস করা হয়। তাহলে দেখো এখানে এর মধ্যে ধরো আছে এখানে 1 2 3 আর হচ্ছে 4 দেওয়া আছে, বি আছে এখানে 2 3 4। আমাকে বলা হলো যে এ বাদ বি, তাহলে এ বাদ বি বলতে আমরা বুঝি যে এ মাইনাস বি, একই কথা। তাহলে এর মধ্যে থেকে বির উপাদানগুলোকে বাদ দাও। তাহলে এর মধ্যে থেকে যে আমরা বি কি উপাদানগুলো বাদ দিই, তাহলে এর মধ্যে 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, তাহলে কি? এই যে 1, তাহলে এই 1 হচ্ছে আমাদের অ্যান্সার। অনুরূপভাবে যদি আমাকে বলা হতো যে বি বাদে মানে বি মাইনাস এ করো, তাহলে বি মাইনাস যদি এ করতে বলতো, তাহলে বির মধ্যে যা আছে, এর মধ্যে যা আছে বির মধ্যে থেকে বাদ দিতে হতো। তাহলে এর মধ্যে কি আছে? 2 আছে, এখান থেকে 2 বাদ, এখানে 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, তারপরে এখানে কিন্তু 1 থাকলো, কি এর মধ্যে থাকলো, কিন্তু বির মধ্যে তো নাই। আমাদের বলছে বির মধ্যে থেকে এর উপাদানগুলোকে বাদ দাও। তাহলে বির মধ্যে থেকে এর উপাদানগুলো বাদ দেওয়ার পরে আমাদের কিচ্ছু নাই। তাহলে কিচ্ছু নাই বলতে আমরা এখানে বলতে পারি এখানে ফাঁকা সেট আছে, ঠিক আছে। আমাদের দেখতে হবে জাস্ট সামনেরটার মধ্যে কি আছে এটা দেখতে হবে, পিছিয়ে কি থাকলো বাদ দেওয়ার পরে এটা আমাদের অ্যান্সার না। আবার দেখো এখানে আরো কিছু উদাহরণ দেখি। এখানে ধরো এর মধ্যে আছে এ বি সি, আর ধরো বির মধ্যে আছে ধরো এ বি সি বা এ বি ডি, এ বি টি আছে। আমাকে বলা হলো যে এ বাদ বি, এর মধ্যে থেকে বি কে বাদ দাও। তাহলে এর মধ্যে আছে হচ্ছে কত? এ বি সি মাইনাস বা বাদ বির মধ্যে আছে এ বি ডি। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এ থেকে এর মধ্যে থেকে বির উপাদানগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমরা যদি বাদ দিই, দেখো দুইটার মধ্যে কি কি মিলে। তাহলে এখানে এ মিলছে, তাহলে এ বাদ গেল, বি মিলছে, বি বাদ গেল। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের কি থাকলো? এখানে সামনেরটার মধ্যে সি থাকলো আর পিছিয়ে থাকলো ডি। আমাদের পিছিয়ে যা থাকে থাক, এটা আমাদের কোনো অ্যান্সারের মধ্যে আসবে না। আমাদের অ্যান্সার হবে জাস্ট সি। এই সি হচ্ছে আমাদের অ্যান্সার। সামনেটার মধ্যে কি থাকলো? বাদ দেওয়ার পরে আমাদের সামনে যেটা আছে বলছে এর মধ্যে থেকে বি কে বাদ দাও। তাহলে এর মধ্যে আমরা বি কে বাদ দিলাম, বির উপাদানগুলো এর মধ্যে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বির মধ্যে কি থাকলো এটা তো দেখাতে হবে না, আমার জাস্ট দেখতে হবে এর মধ্যে কি থাকলো, সামনেটার মধ্যে কি থাকলো, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এরপর দেখো সেট হচ্ছে সেট মানে এটা হচ্ছে ইন্টারসেকশন সেট। এখানে বলা আছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, দুই বা ততোধিক সেটের সাধারণ যে উপাদান আছে এই উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট।
সেই সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? এই যে ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করা হয়। সেই সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? এর নাম হচ্ছে ইন্টারসেকশন। এর নাম হচ্ছে ইন্টারসেকশন। এটা হচ্ছে ইন্টারসেকশন মানে সেট। এটাকে হচ্ছে কমন সেট। এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, এখানে আমরা আরেকটা নাম রাখতে পারি, সেটা হচ্ছে হলো, এটার নাম হচ্ছে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ক্যাপ, সংক্ষেপে মনে রাখার জন্য ক্যাপ। ক্যাপ মানে কি? দুই পাশেরটাই হতে হবে। তো দেখো এখানে যদি এ একটা সেট হয় কি 1 2 3 4, আবার বি একটা সেট, এখানে বলো 2 3 5 6, আমাকে বলা হলো যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত। এখানে এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তার মানে এ আর বির মধ্যে কমন কি এটা আমাদের নিতে হবে। তাহলে এ আর বির মধ্যে কমন কি জিনিস দেখো, দুইটার মধ্যে কি আছে দেখো তো, দুইটার মধ্যে কি কি আছে। তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এরপরে এখানে 3 আছে, এখানে 3 আছে। আর কিছু কি মিলে? আর কিছু মিলে না। তাহলে আমরা মিললো কি 2 এবং 3। তাহলে এই 2 আর 3 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে কি দুইটা সেটের মধ্যে সাধারণ যেটা, কমন যেটা, সাধারণ মানে এখানে সাধারণ উপাদান, দুইটার মধ্যে সাধারণ কি আছে, মানে দুইটার মধ্যে কমন কি জিনিস, এটা আমাদের নিতে হবে। তাহলে এই দুইটার মধ্যে কমন কি 2 2 3 3, এটাই হচ্ছে আমাদের কমন। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আনকমন, এগুলো আমাদের নিব না, সাধারণ নয়, ওগুলো আমরা নিব না। তো ইন্টারসেকশন যখন উল্লেখ থাকবে তখন হচ্ছে দুইটা সেটের মধ্যে আমাদের কমনটা নিতে হবে। এই ইন্টারসেকশনকে আমরা মনে রাখতে পারি এবং কথা দ্বারা। এবং এবং মানে কি? দুই পাশেই থাকতে হবে। আচ্ছা, এরপরে সেটের দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে পি ইকুয়াল এক্স বিলংস টু এন সাইজ দ্যাট 2 চাইতে এক্স বড়, লেস দেন ইকুয়াল 6, মানে এক্স গ্রেটার দেন 2, লেস দেন ইকুয়াল 6, মানে এই পিটা হচ্ছে 2 এর চাইতে বড়, 6 এর চাইতে ছোট অথবা সমান। এরপরে কিউ ইকুয়াল দেওয়া আছে এক্স বিলংস টু এন সাইজ দ্যাট এক্স জোড় সংখ্যা, এক্স হচ্ছে জোড় সংখ্যা, এবং এক্স লেস দেন ইকুয়াল দেওয়া আছে 8। তাহলে এই এক্সটা হবে 8 এর চাইতে ছোট অথবা সমান হলে পি ইন্টারসেকশন কি এর মান নির্ণয় করো। তাহলে পি আর কিউ এর মধ্যে আমাদের ইন্টারসেকশন সেট নির্ণয় করতে হবে। তো দেখো এখানে হবে, এটা হচ্ছে, এখানে এটা না হয়ে এখানে হবে লেস দেন ইকুয়াল। তো দেখো এখন এখানে আমাদের পি এর মানগুলো দেওয়া আছে, তাহলে পি আমরা পি ইকুয়াল লিখতে পারি। এখানে বলছে যে এক্স বিলংস টু এন 2 এর সাথে বড় অথবা সমান, আর 2 এর সাথে বড়, 6 এর সাথে ছোট অথবা সমান। তাহলে আমরা এখানে লিখছি 3 4 5 আর এবং 6। এরপরে কিউ হচ্ছে আমাদের জোড় সংখ্যা নিতে হবে, 8 এর চাইতে ছোট অথবা সমান জোড় সংখ্যাগুলো। তাহলে জোড় সংখ্যা কি 2 4 6 এবং 8 সহ, যেহেতু 8 এর নিচে আমাদের সমান দেওয়া আছে। তাহলে এখন বলছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি ইন্টারসেকশন কিউ, তার মানে পি এবং কিউ এর মধ্যে কমন কি সেটা আমাদের নিতে হবে। তাহলে দেখো তো এখানে কমন কি আছে, দুটোর মধ্যে মিলে কি। তাহলে এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। এই দুইটাই জাস্ট আমাদের এখানে দুইটার মধ্যে মিলে। তাহলে দুইটা মিলে যেহেতু 4 4 6 6 মিলছে, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের আনসার। এখানে কি 4 আর হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে যখন ইন্টারসেকশন থাকবে তখন হচ্ছে আমরা দুই পাশে যেটা আছে এটাকে নিব। আচ্ছা, এরপরে সংযোগ সেট। সংযোগ সেট মানে কি দুজনের মধ্যে সংযোগ করে। সংযোগ বলতে এখানে বলছে দুই বা ততোধিক সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। সংযোগ সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? সংযোগ সেটকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমরা বলতে পারি, এর নাম হচ্ছে ইউনিয়ন সেট। এটাকে আমরা আরেকভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের অথবা অথবা আবার বলতে পারি এর নাম হচ্ছে, আমরা বলতে পারি কাপ। এটা হচ্ছে আমাদের কাপ। তাহলে অথবা বা ইউনিয়ন এটা যখন থাকবে তখন আমাদের কি করতে হবে? দুই পাশের সকল উপাদানই আমাদের নিতে হবে। তাহলে ধরো এর মধ্যে ধরো আছে এখানে এ বি সি, আর ধরো বি এর মধ্যে আছে হচ্ছে বি সি ডি। আমাকে বলা হলো যে এ ইউনিয়ন বি এটা ইকুয়াল কত? এ আর বির মধ্যে ইউনিয়ন করলে কত হবে? তাহলে এ আর বির মধ্যে ইউনিয়ন করা বলতে আমরা সবাইকে নিব, কিন্তু একটা জিনিস আমরা বারবার নিব না, একটা একবারই নিতে হবে। তাহলে দেখো এ আছে, আমরা এ কে নিলাম, বি আর বি এই দুইটা বি মিলে আমরা একটা বি নিব, সি সি মিলে একটা সি নিব, আর ডি মিলে আমরা একটা নিব। তাহলে এই যে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। আমরা কাউকে বাদ দেই নাই, আবার কাউকে আমরা দুইবারও দেই নাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। ইউনিয়ন কথা উল্লেখ থাকলে আমাদের এক দুটো সেট বা তিনটা সেট বা চারটা সেট যত সেটই হোক, এই সবগুলো সেটের সকল সদস্যকেই নিব, কিন্তু একটা সদস্যকে আমরা দুইবার করে নিব না।
আচ্ছা, এখানে সার্বিক সেট, এটা হচ্ছে আমাদের বস, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল, যেমন আমাদের ক্রিস গেল ছিল ইউনিভার্সাল বস, সেরকম এটা হচ্ছে সার্বিক সেট। এখানে বলা হচ্ছে কোন নির্দিষ্ট প্রেক্ষাপটে, একটা প্রেক্ষাপটে যে সেটের অধীনে অন্য সব সেট বিদ্যমান থাকে তাকেই সার্বিক সেট বলা হয়। তাহলে ধরো এখানে এ একটা সেট, এর মধ্যে আছে 1 2 আর ধরো 3, বি একটা সেট, এর মধ্যে ধরো আছে এ বি সি, ডি একটা সেট, তার মধ্যে ধরো আছে হচ্ছে 4 5 6। তাহলে এই সবগুলো সেট, ধরো এখানে একটা বস আছে ইউ, বড় হাতের ইউ, এটা ধরো আমাদের কি আছে 1 2 3 4 5 6 7 এ বি সি ডি ই এফ। তাহলে এইভাবে এটা হচ্ছে আমাদের কি, এই যে ইউ থেকে এও সৃষ্টি হচ্ছে, বিও সৃষ্টি হচ্ছে, ডিও সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে আলোচনাধীন সকল সেট, যে সেটের উপসেট সেটা হচ্ছে আমাদের উপসেট। এখানে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটে যে সেটের অধীনে অন্য সব সেট থাকে। তাহলে এই যে ইউ এর অধীনে কিন্তু এ বি সি ডি, এ বি ডি সবাই কিন্তু ইউ এর থেকে সৃষ্টি হয়েছে বা ইউ এর থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ইউ হচ্ছে আমাদের কি সার্বিক সেট। সার্বিক সেট কি দিয়ে প্রকাশ করা হয়? সাধারণত আমরা বড় হাতের ইউ দিয়ে প্রকাশ করি সার্বিক সেট। এরপরে পূরক সেট। পূরক সেট বলতে কি বুঝি? পূরক সেটটা হচ্ছে মানে ইউ এর মধ্যে থেকে, মানে সার্বিক সেটের মধ্যে থেকে বাদ দিলে যেটা থাকে ওটাই হচ্ছে আমাদের পূরক সেট। পূরক, এখানে বলছে একটি সেট ইউ থেকে সেট এ কে বাদ দিলে যা থাকে তাই হলো এ এর পূরক সেট। এই পূরক সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? পূরক সেটকে এ পূরক অথবা এ সি এটা দ্বারা প্রকাশ করা হয়। সি দিয়ে অথবা উপরে কমপ্লিমেন্ট চিহ্ন, কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করা হয়, এ কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো এখানে ইউ, ইউ যদি একটা সেট হয় সার্বিক সেট, সেটা হচ্ছে 1 2 3 4 ধরো এ আর হচ্ছে বি। এখানে এ একটা সেট ধরো দেওয়া আছে, বলা হলো যে 1 2 এ, আর ধরো বি আর একটা সেট, সেটার মধ্যে ধরো 2 4 এবং বি দেওয়া আছে। আমাকে বলা হলো যে এ পূরক কত, বলা হলো এ পূরক ইকুয়াল কত। তাহলে এ পূরক বলা আছে, তার মানে পূরক চিহ্ন যার মাত্রা আছে, তাই কি হবে আমাদের ইউ এর মধ্যে থেকে তাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে পূরক থাকলে ইউ এর মধ্যে থেকে বাদ। তাহলে ইউ যেহেতু আমাদের কি দেওয়া আছে, ইউ এর মধ্যে আছে 1 2 3 4 এ বি এবং এর মধ্যে আছে 1 2 এ। তাহলে আমাদের যদি বাদ দিয়ে দেই, এখানে 1 আছে 1 বাদ গেল, 2 আছে 2 বাদ গেল, এ আছে এ বাদ গেল। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের থাকতেছে কি? বাদ দেওয়ার পরে আমাদের থাকতেছে 3 4 আর হচ্ছে বি, এই যে 3 4 আর বি, এটাই হচ্ছে আমাদের এ পূরকের আনসার, পূরক। আবার যদি বলা হয় যে বি পূরক কত, বি পূরক যে কত লেখা, তার মানে এটাকে ইউ এর মধ্যে থেকে বি কে বাদ দিতে হবে। তাহলে ইউ এর মধ্যে থেকে যদি আমরা বি এর উপাদানগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে বি এর মধ্যে আছে 2, তাহলে এখানে 2 বাদ, এখানে 4 আছে 4 বাদ, এখানে বি আছে বি বাদ। তাহলে এতগুলো কিছু বাদ দেওয়ার পরে আমাদের কি থাকলো? এখানে থাকতেছে হচ্ছে অন, তারপর কি থাকে দেখো, তারপরে থাকে 3, তারপর আছে এ, এটা হচ্ছে আমাদের বি পূরক, এটা হচ্ছে বি পূরক। তাহলে পূরক যার উপরে আছে তাই হচ্ছে আমাদের কার মধ্যে থেকে বাদ? ইউ এর মধ্যে থেকে বাদ। এরপর দেখো ভেন চিত্র। ভেন চিত্রটা কি? ভেন চিত্র হচ্ছে জন ভেন নামের একজন বিজ্ঞানী ছিল, যিনি 1880 সালে এই যে ভেন চিত্রটা দেওয়া আছে এটা আবিষ্কার করছে। ভেন চিত্র হচ্ছে একটা সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ। চিত্রের মাধ্যমে এখানে একটা আয়তক্ষেত্র থাকে, এখানে একটা আয়ত থাকে, এখানে একটা আয়ত থাকে, এটা হচ্ছে আমাদের ভেন চিত্র। আচ্ছা, ভেন চিত্রের মধ্যে আমরা এখানে দুইটা বৃত্ত দিলাম, ধরো এটা একটা বৃত্ত, এখানে এটা আর একটা বৃত্ত, এই যে দুইটা বৃত্ত, এই যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্ত দুইটা সেট, একটা হচ্ছে ধরো একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট, এই দুইটা হচ্ছে সেট। আর এই যে পুরো একটা যে চিত্র, এই চিত্র পুরোটা মিলে হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ইউ। এখন এই যে মাঝখানে যে জায়গাটুকু আছে, এই যে জায়গা, এই জায়গাকে আমরা নামকরণ দিতে পারি, এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশন, মানে কমন জায়গা, এটা হচ্ছে কমন জায়গা। আর এই যে পুরো একটা জায়গা যে আছে, এই যে পুরো একটা জায়গা আছে, এই জায়গাটাকে আমরা বলতে পারি
এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মিলে এই পুরোটা জায়গার দখলদার তারা। তাহলে এটা হচ্ছে ভেন চিত্র। একটা সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, এটাই হচ্ছে আমাদের ভেন চিত্র। তাহলে সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার যে পদ্ধতি, তাকে আমরা বলবো ভেন চিত্র। আচ্ছা, এরপরে কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ হচ্ছে যদি এ এবং বি দুটি সেট হয়, এ আর বি যদি দুইটা সেট হয়, তবে তাদের কার্টেসীয় গুণজকে এ ক্রস বি, এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। এবং এটি এমন সব ক্রোমোজোর এক্স ওয়াই নিয়ে গঠিত যেখানে এক্স হচ্ছে এ থেকে আসে এবং ওয়াই হচ্ছে বি থেকে আসে। তাহলে এই যে এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে, আর এই যে গুণন, এই গুণন কিন্তু আমাদের সাধারণ গণিতের নিয়ম না। এটা গুণন হচ্ছে কি, জাস্ট দুইটা আমরা একসাথে লিখবো, এর সাথে বি এইভাবে গুণ করে লিখবো। যেমন দেখো এখানে এর মধ্যে যদি এ যদি একটা সেট হয়, ধরো এ এবং বি আছে, এখানে বি যদি একটা সেট হয়, সেটা ধরো 2 এবং 4, আমাকে বলা হলো যে এ ক্রস বি, এ ক্রস বি করো। তাহলে এ ক্রস বি মানে এর সদস্য আমরা লিখলাম এ আর বি, গুণন দিলাম বি সদস্য হচ্ছে 2 এবং 4। তাহলে এ ক্রস বি মানে এই দুটো গুণ করতে হবে। তাহলে যদি এটা সাধারণ গণিতে হইতো, তাহলে আমরা কি মানে গণিতের নিয়মে হইতো, বীজগণিতের নিয়মে হইতো, তাহলে আমরা 1 দিয়ে 2 কে, এ দিয়ে 2 কে গুণ করলে 2a, এ দিয়ে 4 কে গুণ করলে 4a, এভাবে লিখতাম। কিন্তু সেটের সময় আছে, সেটের সময় আমরা কি লিখবো, জাস্ট এদেরকে আমরা ক্রমজোড় আকারে লিখবো। কি, এ দিয়ে 2 কে গুণ করলে a2, গুণ করলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। তারপরে এ দিয়ে 4 কে গুণ করলে a4, তারপরে বি দিয়ে 2 কে গুণ করলে b2, বি দিয়ে 4 কে গুণ করলে b4। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রোমোজোম কার্টেসীয় গুণজ। এই যে এইভাবে গুণ করে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা হচ্ছে ক্রোমোজোম। এই যে প্রথম উপাদান হচ্ছে এ থেকে এবং দ্বিতীয় উপাদান হচ্ছে হলো বি থেকে। প্রথম উপাদানগুলো এলাকে বলা হয় ডোমেন, প্রত্যেকটা ডোমেন, এগুলো হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় যে উপাদানগুলো আছে, দ্বিতীয় যে উপাদান আছে, এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে ক্রোমোজোমের প্রথম উপাদানকে বলবো আমরা ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ। এরপরে অন্বয় বা সম্পর্ক, রিলেশন। রিলেশনটা কি, এখানে বলছে যদি এ ও বি দুটি সেট হয়, এ আর বি যদি দুইটা সেট হয়, তবে এ ক্রস বি সেটের যে কোনো অশূন্য উপসেট আর কে এ থেকে বি সেটের একটি অন্বয় বলা হয়। গাণিতিকভাবে বলা হয় যে আর হচ্ছে সাবসেট কার, এ আর বি এর কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ করে যা পাবো এটা হচ্ছে আমাদের সম্পর্ক বা অন্বয়। আচ্ছা, এরপরে আমরা টাইপ ভিত্তিক এসকিউ বা সিকিউ এর জন্য যে অঙ্কগুলো আসে সেগুলো সমাধান করব। তো দেখো প্রথমে আমরা দেখব টাইপ 1। টাইপ 1 এ বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 এর প্রশ্ন। এখানে বলা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে বলা আছে ওয়াই বিলংস টু এন, ওয়াই হচ্ছে এন এর সদস্য, মানে স্বাভাবিক সংখ্যার সদস্য। বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে কাকে, এই যে আমাদের এখানে যে শর্ত দেওয়া আছে এই শর্তকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে আমরা কিভাবে সমাধান করি, তো আমরা এখানে লিখবো প্রদত্ত শর্ত। প্রদত্ত শর্ত, প্রদত্ত শর্ত আমাদের এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 এটা ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এই যে 2 কে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা কি পাই 2 এবং 1, 2 কে ভাঙলে আমরা 2 আর 1 পাই, 2 এবং 1 আমরা যোগ করি তাহলে আমরা 3 পাই। তাহলে বলতে 2y প্লাসের একটা y প্লাস 2 এটা ইকুয়াল হচ্ছে আমাদের 0। তারপরে এখান থেকে আমরা y কে যদি কমন নিয়ে নেই, তাহলে y প্লাস 2 প্লাস এখান থেকে 1 কমন নিলে আমরা পাচ্ছি y প্লাস 2 এটা ইকুয়াল হচ্ছে আমাদের 0। এরপরে দেখো এখান থেকে এই যে y প্লাস 2 বললাম একটা y প্লাস 2 এবং এখান থেকে আমরা পাচ্ছি y প্লাস 1 এটা ইকুয়াল 0। তাহলে এখানে আমরা হয় অথবা করতে পারি যে y প্লাস 2 এটা ইকুয়াল 0 এবং y প্লাস 1 এটা ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y ইকুয়াল পাচ্ছি -2, এখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়াল -1। তো দেখো এই যে সেট এখানে বলা হয়েছে যে y কার সদস্য, এই যে জায়গাতে খেয়াল করো n এর সদস্য, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে মাইনাসগুলো মান পেয়েছি। তাহলে মাইনাস যদি আমরা কোনো মান পাই, সে মানকে আমরা নিতে পারবো, সে মান আমরা নিতে পারবো না। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণয় সেট হচ্ছে আমাদের ফাঁকা, এখানে আমাদের কোনো সদস্য নাই। কারণ কি, এখানে মাইনাস মান পাইছি, এখানে আমাদের বলছে স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যা তো নাই, মাইনাস মান পাইছি, তাহলে মাইনাস মান তো গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা লিখলাম এটা ফাঁকা।
আচ্ছা, এরপর আরেকটা দেখো, এখানে বলা আছে যে x বিলংস টু জেড, x হচ্ছে জেড এর সদস্য মানে পূর্ণ সংখ্যার সদস্য, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানটা আমরা বলতে পারি যে প্রদত্ত শর্ত। তাহলে প্রদত্ত শর্ত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 এটা ইকুয়াল 0 দেওয়া আছে। তো এখন এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার লিখলাম, 5 কে যদি আমরা ভাঙাই তাহলে 5 কে 5 পাই, 5 কে ভাঙাই আমাদের 4 মিল করতে হবে। তাহলে 5 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে কিন্তু আমরা 4 পাই। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাসের 5x প্লাসের একটা x মাইনাস 5 এটা ইকুয়াল 0। তাহলে এখন এখান থেকে x কমন নিলে আমরা হচ্ছে x মাইনাস 5 প্লাস এখান থেকে 1 কমন নিলে আমরা হচ্ছে x মাইনাস 5 এটা ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x মাইনাস 5 এবং এখান থেকে বলতে পারি x প্লাস 1 এটা ইকুয়াল 0। তো এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, হয় x মাইনাস 5 এটা ইকুয়াল 0 অথবা x প্লাস 1 এটা ইকুয়াল 0। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে x ইকুয়াল 5 আর এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল মাইনাস 1। তাহলে দেখো এখানে বলছে যে z, তাহলে z বলতে আমরা বুঝি প্লাস মাইনাস, আমরা সবাইকে নিতে পারবো। তাহলে এখানে প্লাসে 5 পেয়েছি, এখানে মাইনাস 1 পেয়েছি, তাহলে আমাদের দুইটা মানে গ্রহণযোগ্য। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণয় সেট হচ্ছে আমাদের মাইনাসের 1 এবং হচ্ছে 5, এই দুইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে, এই যে শর্ত এখানে আমরা কি করব, গুণ করে দিব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণ করলে ax প্লাস মাইনাস মাইনাস bx প্লাস ab এটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস a, এখান থেকে মাইনাস 1 কমন নিলে এখান থেকে b কমন নিলে তাহলে আমরা পাচ্ছি এখানে x মাইনাস a এটা ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x মাইনাস a এবং x মাইনাস b এটা হচ্ছে আমাদের 0। তাহলে হয় x মাইনাস a ইকুয়াল 0 অথবা x মাইনাস b ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল a, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল b। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণয় সেট হচ্ছে আমাদের a আর হচ্ছে b, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আচ্ছা, এরপরে এখানে আমাদের আরেকটা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে x এর উপরে স্কয়ার করলে 15 চাইতে বড় হতে হবে এবং x এর উপরে কিউ করলে 225 চাইতে আমাদের ছোট হতে হবে। এবং সেই সংখ্যাগুলো এখানে যেহেতু কোনো সংখ্যা উল্লেখ নাই, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে x বিলংস টু n থাকার কথা ছিল, এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা আমাদের যশোর বোর্ড 22-এর প্রশ্ন। তো দেখো এখানে আমরা বলতে পারি যে x ইকুয়াল যদি অন হয়, তাহলে x ইকুয়াল যদি অন হয়, অন হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 এর উপরে স্কোয়ার, তাহলে 1 এর উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি এখানে 1। আচ্ছা, 1 পাইছি, এখানে আমাদের শর্ত হচ্ছে x এর উপরে স্কোয়ার করলে 15 চাইতে বড় হতে হবে। তাহলে 1 তো আমাদের 15 চাইতে বড় না, আমরা ডান নট গ্রেটার দেন দিলাম এখানে 15 এবং এক্সএস কিউ, তাহলে এক্সএস কিউ 1 এর উপরে যদি আমরা কিউ করি তাহলে আমরা এখানে 1 পাই, 1 আমাদের 225 চাইতে ছোট, তাহলে এটা আমাদের শর্ত মানছে। এরপরে x ইকুয়াল 2 হলে, x যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 এর উপরে স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার আমরা পাচ্ছি এখানে 4 আমাদের 15 চাইতে কি বড় নয়, ডান নট গ্রেটার দেন। আচ্ছা, এবং এক্সএস কিউ, তাহলে আমরা বলতে 2 এর উপরে কিউ, তাহলে 2 এর উপরে কিউ করলে আমরা পাচ্ছি এখানে 8 আমাদের 225 চাইতে কি ছোট না, ছোট, ঠিক আছে। আচ্ছা, এরপরে x ইকুয়াল 3 হলে, x যদি 3 হয় তাহলে 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 এর উপরে স্কোয়ার, তাহলে 3 এর উপরে স্কোয়ার আমরা পাচ্ছি এখানে 9 আমাদের 15 চাইতে কি বড় নয়, কেটে দিলাম। এবং x এর উপরে আমরা কিউ করি, তাহলে 3 এর উপরে আমরা কিউ করি তাহলে এখানে হচ্ছে আমরা 27 কে আমরা 225 ছোট, হ্যাঁ ছোট, ঠিক আছে। এরপরে x ইকুয়াল 4 হলে এখানে x স্কোয়ার ইকুয়াল 4 এর উপরে স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার আমরা কত পাই 16 আমাদের 15 চাইতে বড়, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে এবং যদি আমরা x এর উপরে কিউ করি তাহলে x এর উপরে কিউ করলে আমরা কত পাচ্ছি, তাহলে 4 এর উপরে কিউ, তাহলে 4 এর উপরে কিউ করলে আমরা পাচ্ছি হচ্ছে 64 আমাদের 225 চাইতে ছোট। এরপরে দেখো x ইকুয়াল 5 হলে, x ইকুয়াল যদি 5 হয়, x ইকুয়াল 5 হলে তাহলে x ইকুয়াল 5 হলে x স্কয়ার ইকুয়াল 5 এর উপরে স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার আমরা হচ্ছে 25 15 চাইতে বড়, ঠিক আছে।
এবং এক্স ইজ কিউ, তাহলে আমরা এখানে 5 এর বদলে আমরা কিউ করি, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 125। 125 আমাদের 225 চাইতে ছোট, এটা ঠিক আছে। এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 6 এর উপরে স্কোয়ার, তাহলে 6 এর উপরে আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাচ্ছি এখানে 36 আমাদের 15 চাইতে বড়, এটা আমাদের ঠিক আছে। এবং এক্স এস কিউ ইকুয়াল 6 এর উপরে কিউ, তাহলে 6 এর উপরে কিউ আমরা হচ্ছে 216 আমাদের 225 চাইতে ছোট। আচ্ছা, এরপরে এক্স ইকুয়াল 7 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 7 এর উপরে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা হচ্ছে 49, এটা আমাদের 15 চাইতে বড়। এবং এক্স এর উপরে আমরা কিউ করি, তাহলে 7 এর উপরে যদি আমরা কিউ করি, তাহলে পাচ্ছি আমরা 243, যেটা আমাদের 225 চাইতে ছোট নয়। এই যে দেখো, আমরা এক পাশ থেকে শর্ত অন্য পাশে গ্রহণযোগ্য নয় এটা আমরা প্রমাণ করছি, তার মানে আমার অঙ্ক আর করতে হবে না। এখন আমাদের দেখতে হবে কোন সংখ্যাটার জন্যই আমাদের দুই পাশে শর্তটা মেনে চলছে। তো দেখো কোন সংখ্যাটার জন্য আমাদের দুই পাশে শর্ত মেনে চলছে। দেখো এখানে যখন হচ্ছে এক্স ইকুয়াল 4, এখানে আমাদের শর্ত মানছে, এখানে আমাদের শর্ত মানছে, তাহলে এটার জন্য ঠিক আছে। এরপর এক্স ইকুয়াল 5 হলে এখানেও শর্ত মানছে, এখানেও শর্ত মানছে। আবার এক্স ইকুয়াল 6 হলে এখানেও শর্ত মানছে, এখানেও শর্ত মানছে। তার মানে আমরা বলতে পারি দেখো যে 4 এর জন্য মানছে, 5 এর জন্য মানছে এবং 6 এর জন্য মানছে, তাহলে এই তিনটার জন্য আমাদের দুই পাশে শর্ত মানে চলছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব নির্ণয় সেট হচ্ছে কি 4 5 6। তাহলে এখানে লিখলাম 4 5 6। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আমাদের দেখতে হবে যে দুই পাশে শর্ত কে কে মেনে চলছে। যারা দুই পাশে শর্ত মেনে চলছে এটা হচ্ছে আমাদের সমাধান। তো দেখো 4 5 6 এটা কিন্তু আমার দুই পাশে শর্ত মেনে চলছে, তার মানে 4 5 6 আমাদের অঙ্কের সমাধান। আচ্ছা, এরপরে এই অঙ্কটাও তোমরা করতে পারবে। এখানে বলা হলো যে x belongs to n such that 2 এর চাইতে বড় x সাথে সাথে ছোট অথবা সমান x এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো যেখানে x হচ্ছে মৌলিক সংখ্যা। x মৌলিক সংখ্যা হতে হবে, তাহলে 2 এর চাইতে বড় সাথে সাথে ছোট অথবা সমান, এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি? তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3 এবং 5 আর হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। 3 5 7 হচ্ছে এই অঙ্কের সমাধান। এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন। আচ্ছা, এরপর দেখো সেট কি টাইপ 3। এখানে সেট বলছে এ দেওয়া আছে এ বি সি, বি হচ্ছে এ বি সি ডি, ই হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। আমরা সেটের সময় কিন্তু অঙ্কগুলো করছি যে কি ইন্টারসেকশন, তাহলে কি নিতে হয় আমাদের? জাস্ট কমন গুলো নিতে হয়। তাহলে এই দুইটার মধ্যে কমন কি আছে? তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে অতএব এ ইন্টারসেকশন বি, তাহলে দুইটার মধ্যে কমন কি আছে? এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ কে নিলাম। এখানে বি আছে, এখানে বি নাই, তাহলে বি কে নিব না। এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে আমরা সি কে নিলাম। তাহলে এ আর সি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। ইন্টারসেকশন তাহলে কি কমন গুলো নিতে হবে। আচ্ছা, এরপরে সংযোগ সেট মানে কি ইউনিয়ন সেট। এখানে বলছে এর মধ্যে আছে এ বি সি, বির মধ্যে আছে এ সি ডি, ই হলে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ ইউনিয়ন বি। আমি বলছিলাম যদি কাপ থাকে তাহলে কি সবাইকে নিতে হবে, কিন্তু একটাকে দুইবার নেওয়া যাবে না। তাহলে এ আছে, এ নিলাম, একটা এ কে নিলাম। এখানে বি আছে, এখানে বি নেই, তারপরেও বি কে নিলাম। এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি কে নিলাম। এখানে ডি আছে, ডি কে নিলাম। ই আছে, ই কে নিলাম। তাহলে আমরা সবাইকে নিছি, কিন্তু কাউকে দুইবার আমরা নেই। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। আচ্ছা, এরপরে সংযোগ সেট, গুণন, বিয়োগ, অন্তর সব একসাথে, সবগুলো অঙ্ক আমাদের একসাথে দেওয়া আছে। তো দেখো এখানে বলা আছে যে ইউ হচ্ছে x belongs to n, x হচ্ছে স্বাভাবিক সদস্য, x বিজোড় সংখ্যা, x হচ্ছে বিজোড় সংখ্যা এবং 3 এর চাইতে বড় এবং 15 চাইতে ছোট, এই সংখ্যাগুলো আমাদের নিতে হবে। এরপরে a হচ্ছে, আবার এখানে a দেওয়া আছে x belongs to n, x হচ্ছে n এর সদস্য, 7 এর চাইতে বড় অথবা সমান, 15 চাইতে ছোট, 7 এর চাইতে বড় এবং 15 চাইতে ছোট, এই সংখ্যাগুলো নিতে হবে। এরপরে b দেওয়া আছে 5 7 11 এবং 13, এখানে আমাদের মান দেওয়া আছে। c আবার দেওয়া আছে x belongs to n such that x 3 এর গুণিতক এবং 15 চাইতে ছোট, তাহলে 15 চাইতে ছোট যেগুলো সেগুলো আমাদের নিতে হবে। হলে a পূরক ইউনিয়ন b বাদ c, মানে b এর মধ্যে c কে বাদ দিলে যে মানটা হলো তার মধ্যে ইউনিয়ন করে এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা ঢাকা বোর্ড 24 এ এসেছিল। তো চলো আমরা এটা সমাধান করি।
তাহলে এই অঙ্কটা আমরা লিখবো দেওয়া আছে। তাহলে সবার প্রথমে আমরা সৃজনশীল সমাধানের মতো করে লিখি দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে হচ্ছে ইউ আমাদের দেওয়া আছে হচ্ছে x belongs to n such that x বিজোড়, x হচ্ছে বিজোড়, x বিজোড় এবং কি 3 এর চাইতে বড় অথবা 3 এর চেয়ে বড় 15 চাইতে ছোট, এই সংখ্যাগুলো আমাদের এখানে নিতে হবে। তাহলে 3 এর চেয়ে বড় এবং 15 চেয়ে ছোট বিজোড় যে সংখ্যাগুলো সেগুলো নেই। তাহলে কি কি সংখ্যা? একটা হচ্ছে 5 7 9 11 আর হচ্ছে আমাদের এখানে 13, এগুলো হচ্ছে আমাদের কত চাইতে ছোট? 15 চাইতে ছোট সংখ্যা। আচ্ছা, এরপরে এ আমাদের বলছে যে কি x belongs to n, x হচ্ছে n এর সদস্য, 7 এর চাইতে বড় x 15 চাইতে ছোট। এখানে আমাদের কিন্তু কোনো শর্ত দেওয়া নাই 7 এর চেয়ে বড় এবং 15 চেয়ে ছোট। এখানে আমাদের শর্তটা কি? ইউ যেহেতু দেওয়া আছে যে বিজোড় সংখ্যা, সেভাবে আমরা কল্পনা করতে পারি, অথবা একে আমরা বলতে 7 এর চেয়ে বড় 15 চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো র্যান্ডমলি যে সংখ্যাগুলো আছে সেগুলো নেই, 8 9 11 13 14, এগুলো হচ্ছে আমাদের এর সদস্য। এরপরে বি দেওয়া আছে, বি সদস্যগুলো আমাদের দেওয়াই আছে, এটা আমাদের তালিকাবদ্ধ দেওয়া আছে 5 7, তারপরে দেওয়া আছে এখানে 11 আর দেওয়া আছে 13, এগুলো হচ্ছে আমাদের বি। এরপরে সি বলছে যে x belongs to n such that x 3 এর গুণিতক এবং সংখ্যাগুলো হচ্ছে 15 চাইতে ছোট। তাহলে 15 চাইতে ছোট 3 এর গুণিতকগুলো আমাদের নিতে হবে। তাহলে 15 চাইতে ছোট 3 এর গুণিতকগুলো কি কি? তাহলে 3 এর গুণিতক হচ্ছে 3 একে 3, তাহলে আমরা এখানে 3 নিলাম, তারপর 3 দোকানে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, আমাদের বলছে 15 চাইতে ছোট নিতে হবে, তাহলে আমাদের 12 গুণতই শেষ। তাহলে কিন্তু দেখো আমরা সবগুলো সেট পাইছি, এ পাইছি, ইউ পাইছি, এ পাইছি, বি পাইছি, সি পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এ পূরক বের করতে বলছে এবং বি বাদ সি বের করতে বলছে। তাহলে এই কাজগুলো আমরা আগে করে নিই, যেগুলো ছোট আছে এই কাজগুলো আমরা আগে করে নিই এখান থেকে। তো এখান থেকে আমরা আগে ছোট যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো আমরা ছোট কাজগুলো করে কি আমরা প্রথমে এ পূরকটা বের করে নিই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখন এ পূরক, তাহলে এ পূরক মানে হচ্ছে ইউ এর মধ্যে থেকে এ কে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এর যে উপাদানগুলো আছে সেগুলো ইউ এর মধ্যে থেকে বাদ দিয়ে লিখবো। তাহলে এখানে কি আছে 9 আর 9 মিলছে, তাহলে 9 বাদ দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এর মধ্যে থেকে 9 বাদ দিলাম 9। তারপরে এখানে কি 11 মিলছে, 11 বাদ। আচ্ছা, আমরা এখানে লিখে নিই যে ইউ এর মধ্যে আছে আমাদের এখানে 5 7 9 11 আর 13 মাইনাস এর মধ্যে আছে 8 9 11 13 এবং 10 এখানে 14। তাহলে দেখো এই সংখ্যাগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, যেগুলো মিলতেছে আমরা সেগুলোকে বাদ দিব। ধরো আমরা এখানে বাদ দিলাম যে কি 9 9 মিলতেছে, আমরা 9 কে বাদ দিলাম, 11 11 মিলতেছে, আমরা 11 কে বাদ দিলাম, 13 13 মিলছে, আমরা 13 কে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বাদ দিলে আমাদের কি কি থাকতেছে? আমাদের থাকতেছে এখানে 5 থাকতেছে, 7 থাকতেছে, আর কিচ্ছু থাকে না, 5 আর 7 থাকে। তাহলে এই 5 আর 7 হচ্ছে আমাদের এ পূরক। আচ্ছা, এরপর বলছে বি বাদছি, তাহলে বির মধ্যে থেকে আমরা সি কে বাদ দিয়ে নেই, বি বাদছি। তাহলে বির উপাদানগুলো এখানে কি কি? বির উপাদান হচ্ছে 5 7 11 এবং 13। তার মধ্যে বাদ দিব হচ্ছে সির উপাদান হচ্ছে হলো 3 6 9 এবং 12। তাহলে এইগুলো সংখ্যা যদি আমরা এখানে বাদ দিয়ে দিই, তাহলে দেখো কি কি মিলছে সেগুলো বাদ দিয়ে দিই। তাহলে এখানে আমাদের কি মিলছে দেখো তো, এখানে কিচ্ছু মিলে নাই, এখানে কিচ্ছু মিলে নাই। এখানে 5 আছে, এর মধ্যে 5 নাই, এখানে 7 আছে, এর মধ্যে 7 নাই, 11 আছে, 11 নাই, 13 আছে, 13 নাই। তাহলে যেহেতু আমাদের কিচ্ছু মিলে নাই, তাহলে আমাদের জাস্ট সামনে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা লিখবো কি 5 7 11 এবং 13, এই সংখ্যাগুলো আমরা লিখলাম। তাহলে আমরা এ পূরকের মানও বের করছি এবং বি বাদ সির মান বের করছি। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি, বলছে যে এ পূরক ইউনিয়ন বি বাদ সি, এটা বের করো। তাহলে এটা যদি আমরা এখন বের করি, তাহলে এ পূরকের মান আমরা পাইছি এখানে 5 7, ইউনিয়ন বি বাদ সির মান আমরা পাইলাম 5 7 11 এবং 13। তাহলে দেখো ইউনিয়ন করতে বলছে মানে কি,
আমরা সবাইকে নিব, কাউকে বাদ দেবো না, কিন্তু একটা জিনিস আমরা দুইবার নিব না। তাহলে এখানে 5 আছে, আমরা 5 নিলাম, 7 আছে 7 নিলাম, এই পাশে 11 আছে 11 নিলাম, 13 আছে 13 নিলাম। তাহলে আমরা কিন্তু কাউকে বাদ দেই নাই। এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সবার প্রথমে তোমাদের কি করতে হবে, যে এই যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো আগে করে নিবা, তারপরে তাহলে তোমার অঙ্কটা কি সহজে করতে পারবা। এরপর দেখো এখানেও আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, বলছে প্রমাণ করতে হবে। এখানে এর মান, ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এখানে বলা হলো যে এ ইন্টারসেকশন বি পূরক, এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন বিটা বের করে সেটা এর মধ্যে বাদ দিতে হবে। এটা ইকুয়াল এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এইটা তোমরা বাসায় করে নিবা, বাসায় করে আমাদের কমেন্ট বক্সে জমা দিয়ে দিবা। ওখান থেকে আমরা দেখব যে কার অঙ্কটা হয়েছে। তো ঠিক আছে, এরপরে আমরা টাইপ 6 আসলাম, শক্তি সেট বা পাওয়ার সেট। এখানে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো এখানে বলা হলো যে এ ইকুয়াল হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স এর উপরে স্কোয়ার করলে 7 চেয়ে বড় হতে হবে এবং সেই সংখ্যার উপরে কিউ করলে 90 চাইতে আমাদের ছোট হইতে হবে। হয়ে এই যে এ বের হলো, এটার আবার পাওয়ার নির্ণয় করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমাদের দুইটা স্টেপ আছে, আমরা একটু শর্টকাটে করি। তাহলে এ ইকুয়াল এখানে আমরা কি বলতে পারি, এ ইকুয়াল আমরা কি বলতে পারি, এ এমন সংখ্যা নিতে হবে যার উপর স্কোয়ার করলে 7 চেয়ে বড় হবে। তাহলে একের স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার করলে 2 হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়। তাহলে 3 থেকে আমরা নিতে পারতেছি 3। তাহলে আমরা এখানে 3 নিলাম, 3 এর বদলে আমরা কি করি 27 পাচ্ছি, 90 চেয়ে ছোট, ঠিক আছে। 4 নিতে পারি, 4 এর স্কোয়ার করলে 16 হয়, 7 চেয়ে বড়, 4 এর কি করলে 64 হয়। আচ্ছা, এরপর যদি আমরা 5 নিতে চাই, 5 এর স্কোয়ার করলে 25, এই ভাষা ঠিক আছে। কিন্তু যদি আমরা কিনে 5 এর যদি কিউ করে দেয় তাহলে কিন্তু 125 হয়, যেটা 90 চাইতে কি বড় হয়ে গেল। তাহলে আমরা 5 কে নিতে পারতেছি না, তাহলে আমরা এখানে কি নিলাম 3 এবং 4। তাহলে এ হচ্ছে আমাদের 3 4। এখন আমাদের বলছে পি অফ এ, তাহলে পি অফ এ বলতে এই যে এর যে পাওয়ার হবে এটা আমাদের নির্ণয় করতে, উপসেট কয়টা হবে। তাহলে 3 4 কে আমরা প্রথমে নিয়ে নিলাম, তারপর আমরা একটা করে নিলাম 3 নিলাম, তারপর আমরা 4 কে নিলাম, তারপর আমরা ফাঁকা সেট কে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের পি অফ এ। এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। এটা তোমাদের ঢাকা বোর্ড 25 এসেছিল। তো দেখো এখানে বলছে যে এমন সংখ্যা নেও যার উপর স্কোয়ার করলে 7 চেয়ে বড় হবে, তাহলে 7 চেয়ে বড় হতে হবে এবং কিউ করলে 90 চেয়ে ছোট হবে। তাহলে সেই সংখ্যাগুলো নিব। তো সেই সংখ্যা কি 3 এবং 4। 3 ও 4 করলে 3 উপরে স্কোয়ার করলে 9, 7 চেয়ে বড়, কিউ করলে 27, 90 চেয়ে ছোট। আবার 4 এর উপরে স্কোয়ার করলে 16, 7 চেয়ে বড়, 4 এর উপরে কি করলে 64, 90 চেয়ে ছোট। কিন্তু আমরা 5 নিতে পারবো নাকি, 5 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25 হচ্ছে, এই পাশে মিলছে, কিন্তু 5 এর উপরে কি করলে 125 হয়, যেটা 90 চাইতে বড় হয়ে যায়, ওটা আমাদের নেওয়া যাবে না। তাহলে আমরা পেলাম 3 4। তো 3 4 কে আমরা শক্তিশালী আকারে লিখলাম 3 4 3 4 এবং ফাঁকা। আচ্ছা, এটাও তোমরা পারবে। এখানে দেখো এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট যে 2n কে সমর্থন করে কিনা। 2n কে সমর্থন করে এটা আমাদের দেখাইতে হবে। এখানে বলা হলো যে বি ইকুয়াল বলছে 5 7 11 13 হলে পি অফ বি নির্ণয় করো, প্রমাণ করে যে পি অফ বি 2n কে সমর্থন করে। এটা তোমাদের জন্য খুবই কমন। তো আমরা এখানে লিখবো দেওয়া আছে, তাহলে দেওয়া আছে বি ইকুয়াল কি কি দেওয়া আছে 5 7 11 এবং 13, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বলা হলো যে পি অফ বি ইকুয়াল, তাহলে পি অফ বি এই যে আমাদের 4টা দেওয়া আছে, 4টা থেকে আমাদের ক্রমজোড় মানে উপসেট আকারে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে 4টে নিলাম, তাহলে এখানে 5 7 11 13 4টে নিলাম, তারপর আমরা তিনটা করে নেব, কি 5 7 11 কে নিলাম, তারপরে 5 7 13 কে নিলাম। তাহলে 5 এর সাথে নেওয়া কিন্তু শেষ। আচ্ছা, তারপরে 5 এর সাথে আমরা এবার দিতে 5 11 আর 13, তাহলে 5 এর সাথে আমাদের নেওয়া কিন্তু শেষ হয়ে গেল। 5 এর সাথে আমরা একবার 7 11 5 7 13 5 11 13 নিছি। তাহলে আমাদের তিনটাকে নেওয়া শেষ। এখন 5 এর সাথে যেহেতু নেওয়া শেষ, আমরা এবার 7 এর সাথে নেওয়ার চেষ্টা করবো। দেখি 7 এর সাথে আমরা কি নিতে পারি, 7 11 আর নিতে পারি এখান থেকে 13। তাহলে দেখো 7 এর সাথে কিন্তু আমাদের নেওয়া শেষ। এখন তিনটা করে কিন্তু আমরা আর নিতে পারবো না। তাহলে তিনটা করে যদি আমরা নিতে না পারি, তাহলে এখন আমরা দুইটা করে নেওয়ার চেষ্টা করবো। তাহলে দুইটা করে যদি নেই, তাহলে 5 এর সাথে যদি সবার প্রথমে নেই, তাহলে দেখো এখানে আমরা 5 এর সাথে নিলাম 5 এবং 7 কে নিলাম, তারপরে 5 এবং 11 কে নিলাম, তারপরে আমরা এখান থেকে 5 এবং 13 কে নিলাম। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কি নিতে পারি, 7 এর সাথে 7 11
তারপরে 7 13, তারপরে আমরা এখান থেকে 11 13। আচ্ছা দেখো এরপরে কি কোনোভাবে নেওয়া যায়? সবকিছু নেওয়া হয়েছে, দুটো দুটো করে নেওয়া শেষ। এখন আমরা একটা একটা করে নেব। তাহলে আমরা কি পেলাম 5, তারপরে 7, তারপর আমরা 11, তারপর আমরা নিলাম এখানে 13 নেওয়া শেষ। আমরা এখানে একটা ফাঁকা সেট নিলাম। তাহলে দেখো এখন আমরা এখানে গুনবো যে আমরা এখানে কয়টা পাইলাম। তো দেখো আমরা এখান থেকে গুনলে কয়টা পাইছি এটা একটু দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, তার মানে 4টা ছিল, আমরা 16টা পাইছি। তাহলে এখন আমরা এটাকে লিখবো যে 2n কে সমাধান করলো কিনা সেটা আমরা কিভাবে লিখবো। তাহলে এটা আমরা লিখবো এখানে আমরা লিখলাম যে কি বি এর সদস্য বা বি এর উপাদান, বি এর সদস্য। তাহলে বি এর সদস্য সংখ্যা, তাহলে বি এর সদস্য সংখ্যা হচ্ছে বি এর সদস্য, এখানে আমরা লিখলাম বি এর সদস্য সংখ্যা n ইকুয়াল হচ্ছে 4, এবং আমরা এখানে লিখলাম পি অফ বি এর সদস্য সংখ্যা। তাহলে পি অফ বি এর সদস্য সংখ্যা আমরা পাচ্ছি 16। তাহলে এই 16 কে কিন্তু আমরা লিখতে পারি 2 এর উপরে 4 করলে 16 হয়। তাহলে এই 4 কি, এই 4 কি দেখো তো, 4 আমরা n ধরছিলাম, তাহলে 2 উপরে বলতে পারি n, তার মানে 2n কে সমর্থন করছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব পি অফ বি 2n কে সমর্থন করে। এটা আমাদের সমর্থন করে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা বললাম প্রমাণিত। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে এই অঙ্কটাও সেম, এখানে বলা হলো যে a ইকুয়াল কত দেওয়া আছে 2 3 5 7, b ইকুয়াল 0 1 2 3 5 হলে p অফ a ইন্টারসেকশন b, মানে a আর b এর মধ্যে আগে আমরা ইন্টারসেকশন করে নিতে হবে, তারপরে তার পাওয়া শক্তিশালী নির্ণয় করে তার 2n কে সমর্থন করে কিনা এটা আমাদের দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 23 প্রশ্ন। তো এটা তোমাদের জন্য HW, যেটা তোমরা বাসায় করে উত্তরগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিবে যে দেখবো আমরা কে অঙ্কটা করতে পারছো। আচ্ছা এরপরে ফাংশন বা কে এর মান নির্ণয়, এটা আমরা ফাংশনে চলে আসলাম। ফাংশন এখানে বলা হলো যে f of x ইকুয়াল 5x minus 7 2x minus 3 হলে f of minus 2 এর মান কত। তাহলে জাস্ট x এর জায়গায় শুধু আমাদের -2 বসাই দিতে হবে। এই অঙ্কটা খুবই সহজ। তাহলে এই অঙ্কটা আমরা কি লিখবো, এটা দেখো বরিশাল বোর্ড 25 প্রশ্ন, এখানে আমরা বলবো দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখলাম দেওয়া আছে f of x ইকুয়াল দেওয়া আছে আমাদের এখানে 5x minus 7 ডিভাইডেড 2x minus 3, এটা দেওয়া আছে। এখানে লিখলাম f of -2। তাহলে আমরা বললাম যে f of -2, তাহলে f of -2 মানে 5 -2 -7, জাস্ট x এর জায়গায় আমরা -2 বসাচ্ছি, এখানে 2 -2 -3। তাহলে যেখানে যেখানে x ছিল সেখানে জাস্ট আমরা -2 বসাইছি। তাহলে আমরা এখানে -2 বসাই আমরা গুণ করলে আমরা হচ্ছে -10 -7 ডিভাইডেড -4 -3। তাহলে আমরা এখানে পাচ্ছি -17, এখানে পাচ্ছি -7। তাহলে মাইনাস যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 17 ডিভাইডেড 7। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। দেখো কত সহজ, একদম ইজি অঙ্ক। এখানে বলছে f of x মান দেওয়া ছিল, বলে f of -2, জাস্ট x এর জায়গায় আমরা -2 বসে, যেখানে যেখানে x ছিল সেখানে আমরা -2 বসে জাস্ট ক্যালকুলেশন করে দিলে তোমার অঙ্কটা শেষ। আচ্ছা এটা দেখো ফাংশন, এই অঙ্কটা তোমাদের জন্য কমন, এখানে বলা আছে দেখো যে f of a ইকুয়াল a³ - 4a² + 5a + 2b হলে b এর কোন মানের জন্য f of -1 ইকুয়াল 0 হবে। মানে b এর মান কত হইলে আবার a এর জায়গায় যদি আমরা -a বসাই তাহলে সেটা 0 হবে। তাহলে a এর জায়গায় -a বসাইলেই কিন্তু 0 হওয়ার কথা, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে জাস্ট আমরা a এর জায়গায় -a বসাই দেখি কত হয়। তাহলে আমরা লিখলাম এখানে যে দেওয়া আছে f of a ইকুয়াল দেওয়া আছে a টু দি পাওয়ার q -4a² + 5a প্লাস এখানে 2b দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখলাম যে অতএব f of -1, তাহলে যেখানে যেখানে a আছে সেখানে আমরা -1 বসাই। তাহলে -1 এর উপরে q -4 -1 এর উপরে স্কয়ার প্লাস 5 -1 প্লাস এখানে 2b, এটা দেওয়া আছে।
তাহলে আমরা দেখো -1 এর উপর যদি কিউ করি তাহলে আমরা পাচ্ছি এখানে -1, কারণ মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস থেকে যায়, উপরে কিউ করলে 1 থাকে। এরপরে -4, এখন মাইনাসের উপরে জোড় সংখ্যা আছে তাহলে মাইনাস উঠে গেল, এখানে পেলাম আমরা কত 1। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 5 একে 5 প্লাস এখানে পেলাম আমরা 2b। আচ্ছা দেখো এখানে -1 আছে, 1 দিয়ে আমরা যদি 4 কে গুণ করি তাহলে 4 -5 প্লাস এখানে 2b। তাহলে দেখো -1 -4 -5, তাহলে এখানে হচ্ছে -10 প্লাস এখানে হচ্ছে আমরা 2b। এটা কার মান পেলাম? এটা পেলাম আমরা f অফ -1 এর মান, এটা পাইছি আমরা f অফ -1 এর মান। কিন্তু আমাদের প্রশ্নে বলে গেছে যে যদি তুমি -1 বসাও তাহলে সেটা 0 হবে, তাহলে এই বির মানটা কত? তাহলে আমরা বলতে পারি সেটা শর্ত মতে আমরা বলতে পারি যে f অফ -1 এটা ইকুয়াল 0। তাহলে দেখো আমরা -1 বসায় কিন্তু এটা পাইছি, -1 বসায় আমরা পাইছি -10 প্লাস 2b, তাহলে বলতে যে -10 প্লাস 2b এটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2b ইকুয়াল +10, -10 উপরে যে +10 হয়ে গেল। তাহলে এখন এখানে 2 আছে কোন অবস্থার মধ্যে ভাগ, তাহলে b ইকুয়াল 10/2, তাহলে আমরা বলতে পারি যে b ইকুয়াল হচ্ছে 5। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার সমাধান। যদি b এর মান 5 হয় তাহলে f অফ 1 ইকুয়াল কি হবে? 0 হবে। আচ্ছা এরপরে সেম অঙ্ক, ওই অঙ্ক আর এই অঙ্ক একদমই, এখানে বলছে জাস্ট খালি p এর মান কত হলে f অফ -2 সমান 0 হবে। তো এটাও তোমাদের জন্য এজডব্লিউ থাকলো। আমাদের কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার জানাবে, যার অ্যান্সারটা সবচেয়ে সঠিক হবে 3টা বা 4টা যে কটা আমাদের হোমওয়ার্ক থাকবে তাকে আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে টাইপ 8 বলছে লব এবং হরের সাথে যোগ বিয়োগ বা যোজন বিয়োজন। এখানে বলা হলো যে f অফ x ইকুয়াল বলছে 3x - 7 এবং 2x - 3 এবং f অফ x + 2 f অফ x - 1 হয় ইকুয়াল 2 হলে x এর মান কত? দেখো এই অঙ্কগুলো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো এখানে বলা হলো যে f অফ x দেওয়া আছে, তার সাথে +2 - 2 করলে এটা ইকুয়াল 2 হবে, তাহলে x এর মান কত? এখানে তো আমাদের x এর মান নির্ণয় করতে হবে, এটা আমাদের বরিশাল বোর্ড 25 প্রশ্ন। তো দেখো আমরা লিখলাম দেওয়া আছে, এখানে আমরা লিখলাম দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে f অফ x দেওয়া আছে, f অফ x ইকুয়াল 3x - 7, তারপরে এখান থেকে আমাদের দেওয়া আছে হচ্ছে এখান থেকে আমাদের দেওয়া আছে হচ্ছে 2x - 3। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে f অফ x + 2 f অফ x - 2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব f অফ x + 2 এরপরে এখান থেকে f অফ x - 1 এটা ইকুয়াল। তাহলে এখন আমাদের কি করতে হবে? দেখো পুরো এই যে f অফ x বলতে আমরা কি বুঝি? f অফ x বলতে পুরোটাই বুঝি না। দেখো তো f অফ x বলতে আমরা কি বুঝি? f অফ x বলতে আমরা পুরোটাই বুঝি, এটা হচ্ছে আমাদের f অফ x। তাহলে বলছে f অফ x পুরোটার সাথে যোগ 2 করো এবং কি করো f অফ x থেকে -1 করো। তাহলে f অফ x বলতে আমরা বুঝি এই পুরোটা, তাহলে এই পুরোটার সাথে আমাদের একবার 2 কে যোগ করতে হবে, একবার 1 কে মাইনাস করতে হবে, 1 কে আমাদের এখানে মাইনাস করতে হবে। তাহলে এখন আমরা এখানে কি করব? এখানে একবার পুরোটার সাথে আমরা 2 কে মাইনাস করে দেব, আবার 2 প্লাস করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3x -7 ডিভাইডেড 2x - 3, এখানে আমরা দিলাম +2। তাহলে পুরো f অফ x এর সাথে আমরা 2 কে যোগ করে দিলাম। এরপরে 3x - 7 ডিভাইডেড 2x - 3 এর সাথে হচ্ছে -1, তাহলে একবার -1 করে দিলাম। আচ্ছা এরপরে কাজটা হচ্ছে আমাদের লসাগু করতে হবে। তো দেখো আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে উপরে যদি লসাগু করি তাহলে আমরা উপরে পাচ্ছি এখানে কত? উপরে আমরা পাচ্ছি এখানে 2x - 3, তাহলে এখানে পাচ্ছি আমরা 3x - 7 +2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি প্লাসের 4x, গুণ করলে আমরা পাচ্ছি মাইনাসের 6। এরপরে এখানে যদি আমরা লসাগু করি এখানে পাচ্ছি আমরা 2x - 3
এখন এখানে পাচ্ছি আমরা 3x মাইনাস 7 মাইনাস 1 গুণ করলে মাইনাসের 2x মাইনাস মাইনাসে প্লাস 3। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। দেখো যেহেতু আমাদের দুইটা ভগ্নাংশের লবই একই, তাহলে আমরা দুইটা লব লব কেটে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে যোগ বিয়োগ করব। তাহলে যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে 3x এবং 4x যোগ করলে আমরা হচ্ছে এখানে 7x এবং -7 এবং -6 মিলে আমরা হচ্ছে -13 ডিভাইডেড এখানে 3x থেকে 2x বাদ দিলে আমরা হচ্ছে x এবং -7 থেকে যদি আমরা প্লাসের 3 বাদ দিই তাহলে আমরা হচ্ছে -4। এটা কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করে মান পাইছি। এটা ক্যালকুলেশন করে পাওয়া মান। এখন আমাদের প্রশ্নে বলছে যে বলে দিয়েছে যে যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে তুমি কি পাচ্ছ? 2 পাচ্ছ। তাহলে আমরা কিন্তু 2 পাই নাই। তাহলে আমরা এখানে বলতে পারি শর্ত মতে আমরা বলতে পারি যে 7x মাইনাস 13 ডিভাইডেড x মাইনাস 4 এটা ইকুয়াল কত? এটা ইকুয়াল হচ্ছে 2। এটা ইকুয়াল হচ্ছে আমাদের 2। এখন যদি আমরা এখান থেকে আর গুণ করে দিই তাহলে আমরা এখন হচ্ছে 7x মাইনাস 13 আর গুণ করলে আমরা হচ্ছে 2x মাইনাস 8। এখন আমাদের কাজ হচ্ছে x গুলোকে এক পাশে করা এবং সংখ্যাগুলোকে এক পাশে করা। তাহলে এখান থেকে হলো 7x উপরে 2 পার করলে মাইনাসের 2x এখানে মাইনাসের 8 এখান থেকে আমরা 13 কে পার করতে আমরা হচ্ছে প্লাস 13। তাহলে এখানে 7x থেকে যদি আমরা 2x বাদ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 5x এখানে পাচ্ছি আমরা প্লাসের কত 5। তাহলে দেখো 5 এর পাশে গুণ অবস্থা আছে তাহলে আমরা যদি একে পাশে পার করে দিই তাহলে আমরা পাচ্ছি এখানে 5 ডিভাইডেড 5। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে আমরা পাচ্ছি x ইকুয়াল 1। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এটা বলছে x এর মান কত, তাহলে x এর মান হচ্ছে আমাদের 1। এরপরে দেখো এই অঙ্কটাও কিন্তু একই রকম। এখানে বলছে যে g of x ইকুয়াল 6x মাইনাস 3 এবং 5x প্লাস 2 হয় এবং g of x ইনভার্স 1। তাহলে x ইনভার্স 1 বলতে আমাদের x এর জায়গায় 1 ডিভাইডেড x বসাতে হবে প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল মাইনাস 1 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এটাও ওই অঙ্কের মতোই সেম জিনিস, একটু হালকা একটু আমাদের একটু হার্ড আছে। তো দেখি আমরা করি। এখানে বললাম যে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে হচ্ছে আমাদের কি দেওয়া আছে? এখানে g of x দেওয়া আছে। g of x ইকুয়াল দেওয়া আছে 6x মাইনাস 3 ডিভাইডেড 5x প্লাস 2 এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের এখানে আগে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে x ইনভার্স, মানে আমাদের x এর জায়গা থেকে ইনভার্স বসাইতে হবে। তাহলে x এর জায়গাতে ইনভার্স বলতে আমরা বুঝতেছি যে এখানে 1/x বসাইতে হবে ডিভাইডেড 3 আবার 5 এখানে 1/x প্লাস 2। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা x ইনভার্স বসাইলাম। তাহলে বসানোর পরে দেখো আমরা জানি গুণের সময় কি হয়, উপরে উপরে গুণ হয় নিচে নিচে গুণ হয়। তাহলে 6 দিয়ে গুণ করলে 6 ডিভাইডেড x মাইনাস 3 ডিভাইডেড 5 ডিভাইডেড x প্লাস 2। এখন আমাদের কাজটা কি এখানে লসাগু করতে হবে। তো দেখো লসাগু যদি করি আমরা এখানে লসাগু হচ্ছে আমাদের x, তাহলে এখানে 6 মাইনাস x দিয়ে 3 গুণ করলে হচ্ছে 3x আবার নিচে লসাগু হচ্ছে আমাদের x, তাহলে এখানে থেকে 5 x দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 2x। তো দেখো যেহেতু দুটো ভগ্নাংশের হর আমাদের সেম তাহলে x আর x কে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে পাচ্ছি কত? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6 মাইনাস 3x আর এখানে পাচ্ছি আমরা 5 প্লাস 2x। এটা আমরা পাইলাম কার মান? এটা পেলাম হচ্ছে g of x ইনভার্সের মান, এটা পেলাম। এখন বলছে g of x ইনভার্স সাথে প্লাস 3 মাইনাস 3 করো। তাহলে g of x ইনভার্স মানে এই পুরোটার সাথে আমাদের একবার প্লাস 3 করতে হবে একবার মাইনাস 3 করতে হবে। তো এখন যদি আমরা প্লাস 3 মাইনাস 3 করি দেখি তাহলে আমরা কত পাই। আচ্ছা, এখন আমরা লিখলাম যে বা g of x ইনভার্স প্লাস 3 এখানে লিখলাম g of x ইনভার্স মাইনাস 3 এটা ইকুয়াল। তাহলে এই পুরো ভগ্নাংশের সাথে আমার একবার প্লাস 3 করতে হবে একবার মাইনাস 3 করতে হবে। তো দেখো আমি যদি এখানে লিখি তাহলে এখন আমরা এখানে লিখলাম যে 6 মাইনাস 3x ডিভাইডেড 5 প্লাস 2x প্লাস 3 এখানে আবার 6 মাইনাস 3x ডিভাইডেড 5 প্লাস 2x মাইনাস 3। তাহলে আমরা একবার প্লাস 3 করলাম একবার মাইনাস 3 করলাম। এখন আমাদের কাজ হচ্ছে লসাগু করে দেওয়া। তাহলে আমরা এখানে লসাগু করি।
তো দেখো এখানে যখন লসাগু করি, উপরে লসাগু করলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 5 প্লাস 2x, তাহলে এখানে তাহলে 6 মাইনাস 3x, এই যে প্লাস 3 কে আমরা যে 5 প্লাস 2x দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 3 5 15, 15 প্লাস প্লাসের প্লাস 3 9 6x। এরপরে নিচে আমরা লসাগু করলাম, এখানে লসাগু হচ্ছে 5 প্লাস 2x, এখানে হচ্ছে 6 মাইনাস 3x, মাইনাস 3 গুণ করলে মাইনাসের 15 প্লাস মাইনাস 6x। তো দেখো এখন যেহেতু দুইটা ভগ্নাংশের হর আমাদের সেম, তাহলে দুইটা হরকে আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, দুইটা হর যখন আমরা বাদ দিছি, এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, দেখি ক্যালকুলেশন করলে আমরা কি পাই। তাহলে দেখো এখানে 6 এবং 15 দুইটাই কিন্তু আমাদের প্লাস, তাহলে আমরা গুণ করলে হচ্ছে এখানে 21, যোগ করলে আমরা হচ্ছে 21, মাইনাসের 3 প্লাস 6 এর মধ্যে বাদ দিলে আমরা হচ্ছে প্লাসের 3x, ডিভাইডেড এখানে প্লাসের 6 থেকে মাইনাসের 15 কে আমরা মাইনাস করি, তাহলে আমরা হচ্ছে এখানে মাইনাসের 9, এরপরে মাইনাস 3 এবং মাইনাসের 6 আমরা হচ্ছে মাইনাসের 9x। তাহলে দেখো আমরা এখানে পেলাম -9 মাইনাসের 9x, উপরে পাইছি 21 প্লাস 3x। এখন আমাদের প্রশ্নে বলছে কি, এই যে জি ইনভার্স এক্স এক্স জি অফ এক্স ইনভার্স করে যোগ বিয়োগ প্লাস 3 মাইনাস 3 করলে তুমি কত পাইতে পারো, -1 পাইতে পারো। তাহলে আমরা এটা পাইছি, তাহলে এটা শর্ত মতে এটা সমান -1। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে আমরা এখানে বললাম যে শর্ত মতে কি, শর্ত মতে 21 প্লাস 3x ডিভাইডেড -9 মাইনাসের 9x এটা ইকুয়াল -1। এখন যদি আমরা আর গুণ করে দেই, তাহলে 21 প্লাস 3x আর গুণ করলে আমরা -1 তে -9 কে গুণ করলে আমরা প্লাসের 9 মাইনাস মাইনাসের প্লাস 9x। এখন আমাদের কাজ হচ্ছে x গুলোকে এক পাশে করা এবং সংখ্যাগুলোকে এক পাশে করা। তাহলে যদি আমরা এক পাশে করি, তাহলে এখানে প্লাসের 3x আছে, প্লাসের 3x আছে, আমরা উপাস থেকে প্লাসের 9x এ পার করলে আমরা হচ্ছে মাইনাসের 9x, এখান থেকে 9 21 কে পার করলে আমরা পাচ্ছি মাইনাসের 21। তাহলে দেখো এখানে -9x থেকে 3x বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাসের 6x, এবং 21 থেকে আমরা 9 কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা মাইনাসের 12। তাহলে -6 এবং গুণ অবস্থায় আছে, অবস্থায় ভাগ, তাহলে x ইকুয়াল -12 ডিভাইডেড -6। তাহলে মাইনাস মাইনাস কাটা, 12 কে যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে x ইকুয়াল পাচ্ছি 2। তাহলে এই 2 এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে দেখো অঙ্ক দেখে যত কঠিন মনে হোক, আসলে কিন্তু অঙ্ক সহজ। এখানে আমাদের একটা ফাংশন দেওয়া ছিল, বলছে x এর জায়গায় কি বসাও, x ইনভার্স। তাহলে আমরা x এর জায়গায় জাস্ট x ইনভার্স বসাইছি, বসানোর পরে বলছে তাহলে +3 -3 করো, আমরা এখানে +3 -3 করছি, করে যে ক্যালকুলেশন করলাম, এখানে বলছে যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি -1 পাবা, তাহলে আমি যোগ বিয়োগ করে এটা পাইছি, তাহলে এটা ইকুয়াল -1। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x ইকুয়াল পাচ্ছি 2, এটা হচ্ছে আমাদের x এর মান। আচ্ছা, এরপরে এখানে বলছে টাইপ নাম্বার 9 বলছে প্রমাণ করো। এটা একটু তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে এই প্রশ্ন আসে। তো দেখো এখানে দেওয়া আছে হচ্ছে f of x equal x³ minus 3x square plus 1 divided x into 1 minus x হয়, তবে প্রমাণ করো যে f of 1 by x equal f of 1 minus x, যেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে একবার x এর জায়গাতে আমাদের কি বসাইতে হবে, 1 by x বসাইতে হবে, আবার x এর জায়গাতে কি বসাইতে হবে, 1 minus x বসাইতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখব দেওয়া আছে f of x, f of x আমাদের দেওয়া আছে হচ্ছে x³ minus 3x square plus 1 divided x into 1 minus x, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমাদের লেফট সাইড সমান বলছে f of 1 divided x, তাহলে f of 1 by x, তাহলে f এর জায়গায় x এর জায়গায় 1 by x বসাই, তাহলে x³ আছে, তাহলে এখানে 1 by x এর উপরে q, তারপরে -3 1 by x এর উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 1 by x 1 minus 1 divided x, আমরা জাস্ট x এর জায়গায় কি বসাইছি, 1 by x বসাইছি। আচ্ছা, 1 by x বসাইলাম। তো দেখো এরপরে কাজটা কি, এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে আমাদের কাজটা কি, এখানে আমাদের কাজ হচ্ছে এখানে q করে দিলাম, তাহলে 1 divided x³ minus 3 divided x square plus 1, এখানে যদি আমরা 1 by x দিয়ে গুণ করি, অথবা এখানে 1 by x রাখলাম, রাখার পরে এখানে আমরা লসাগু করলাম, তাহলে 1 আর 1 by x এর লসাগু x,
তাহলে x দিয়ে 1 কে গুণ করলে পাচ্ছি x, তারপরে এখানে পেলাম এখানে 1। আচ্ছা, এরপরের কাজটা কি, এখানে দেখো উপরে 1/x³ মাইনাস 3/x² প্লাস 1 আছে, এখানে আমরা লসাগু করব। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমরা এখানে কি পাই, এখানে আমরা লসাগু করলাম। লসাগু করলে এখানে আমরা লসাগু হচ্ছে আমাদের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের x³ হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে থাকলো 1 মাইনাস x² এর মধ্যে x বার, x দিয়ে 3 গুণ করলে 3x, x² দিয়ে 1 কে গুণ করলে আমরা হচ্ছে প্লাসের x³। তাহলে এখানে পেলাম আমরা প্লাসের x³। নিচে এখানে আমরা কি পাচ্ছি, 1/x যদি আমরা গুণ করে দিই, 1/x দিয়ে গুণ করে দিলে তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 1 ডিভাইডেড এখানে পাচ্ছি x²। x দিয়ে x গুণ করলে আমরা পাচ্ছি x²। আচ্ছা, এখন দেখো দুইটা ভগ্নাংশ হয়েছে আমাদের, এখানে আছে x², এখানে আছে x³, কাটাকাটি করলে আমরা এখানে x পাচ্ছি। তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, যে কি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 3x প্লাসের x³ ডিভাইডেড x মাইনাস 1। কিন্তু এই যে এখানে আমাদের একটা x ছিল, এটা আমাদের গুণ আকারে থাকলো এখানে x। তাহলে আমরা এখানে পেলাম 1 মাইনাস 3x প্লাস x³ ডিভাইডেড x ইন্টু x মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখন আমাদের রাইট সাইড কিন্তু বাকি আছে। তাহলে আমরা এখানে নিলাম রাইট সাইড RS। আচ্ছা, RS ইকুয়াল, তাহলে RS কি আছে, RS আছে f অফ 1 মাইনাস x। তাহলে আমাদের এবার x এর জায়গায় 1 মাইনাস x বসাতে হবে। তাহলে যেখানে x আছে তাহলে x এর জায়গায় 1 মাইনাস x, তারপর হচ্ছে q মাইনাস 3 1 মাইনাস x, তারপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড x এর জায়গায় 1 মাইনাস x, এরপরে 1 মাইনাস x এর জায়গায় আমরা 1 মাইনাস x বসাইলাম। তাহলে এখানে 1। আচ্ছা, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা দেখো, এখন এখানে 1 মাইনাস x টু দি পাওয়ার q আছে। তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার q, এখানে 1 মাইনাস x বাই a মাইনাস b হোল স্কয়ার হোল কিউ সূত্র পড়ছে। তাহলে a মাইনাস b হোল কিউ সূত্র কি, সেই সূত্র আমরা লিখবো এখানে। তাহলে সূত্র হচ্ছে আমাদের aq, তাহলে aq মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে bq, তারপরে মাইনাস এখানে থাকলো 3 মাইনাস হচ্ছে 3, এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র করছে। তাহলে a মাইনাস b হোল সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস এখানে আছে এখানে 1। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে 1 মাইনাস x, এখানে আছে 1 মাইনাস x, এখানে 1 মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে x। আচ্ছা, এখন দেখো এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 3x প্লাস এর 3x স্কয়ার, তারপর মাইনাস এর হচ্ছে x³। আচ্ছা, এরপরে মাইনাস 3 গুণ করলে আমরা হচ্ছে মাইনাস এর 3 মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6x মাইনাস প্লাসে মাইনাস 3x স্কয়ার, আর এখানে হচ্ছে প্লাস এর 1 আর ডিভাইডেড এখানে 1 মাইনাস x। এরপরে দেখো এখানে এই যে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করলে এখানে থাকতেছে আমাদের জাস্ট শুধুমাত্র x, এখানে আমার থাকলো শুধুমাত্র x। আচ্ছা, এখন আমরা একটু কাটাকাটি করে দেখি। এখানে দেখো মাইনাসের 3x স্কয়ার প্লাসের 3x স্কয়ার কাটাকাটি। আচ্ছা, কাটাকাটি হলে আমাদের কি কি থাকে এটা একটু দেখি। তাহলে আমাদের আচ্ছা, এখন দেখো তাহলে এখানে আমাদের থাকছে হলো মাইনাসের 3x প্লাসের 6x এর মধ্যে যদি আমরা বাদ দিই তাহলে আমরা প্লাসের 3টা x পাচ্ছি, তারপরে এখানে পাচ্ছি মাইনাসের x³ তাহলে মাইনাসের x³, এরপরে প্লাস 1 তাহলে প্লাসের 2 মাইনাস 3 থেকে যদি আমরা বাদ দিই তাহলে এখানে পাচ্ছি মাইনাসের 1 আর ডিভাইডেড x ইন্টু 1 মাইনাস x। তো দেখো রাইট সাইড এবং লেফট সাইডের মধ্যে মোটামুটি সম্পর্ক হয়ে গেছে, কাছাকাছি আছে, জাস্ট এখন আমাদের প্লাস মাইনাসটা মিলে নেয়। এখানে আছে
এক্স মাইনাস ওয়ান, এখানে পাচ্ছি ওয়ান মাইনাস এক্স। আবার এখানে আছে মাইনাসের থ্রি এক্স, এখানে হচ্ছে প্লাস থ্রি এক্স, প্লাসের এক্স কিউ মাইনাসের এক্স কিউ, প্লাসের ওয়ান মাইনাস ওয়ান। তাহলে মানে কি আমাদের একই জিনিস হচ্ছে, জাস্ট চিহ্ন আলাদা হচ্ছে। তো এই জন্য আমরা কি করব, চিহ্নকে কমন নিয়ে নেব। তাহলে দেখো আমরা যদি চিহ্নটাকে কমন নিয়ে নেই, চিহ্নটাকে যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে চিহ্নটাকে যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে দেখো এখানে উপর থেকে যদি মাইনাসটাকে কমন নেই, তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস এর ওয়ান, তারপরে প্লাস থ্রি এক্স হয়ে গেল মাইনাসের থ্রি এক্স, মাইনাসের এক্স কিউ হলো প্লাসের এক্স কিউ। নিচে থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নেই, তাহলে এখানে এক্স ইন্টু এখানে ওয়ান মাইনাস এক্স হয়ে গেল আমাদের এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন আমরা এখান থেকে মাইনাস মাইনাসকে তুলে দিতে পারি, মাইনাস মাইনাস তুলে দিলাম। তাহলে মাইনাস মাইনাস যদি আমরা তুলে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাসের এক্স কিউ ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এই যে এখানে দেখো লেফট সাইড আর রাইট সাইড কিন্তু আমাদের সমান হয়েছে, লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু সমান। তাহলে দুইটা মানে কিন্তু আমাদের সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আচ্ছা, এরপরে দেখো এটা বলছে প্রমাণ করো এফ অফ এক্স দিয়েও আছে ওয়ান প্লাস এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড এক্স কিউ হলে এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ এক্স ইনভার্স টু, এটা দেওয়া আছে। মানে একবার এক্স স্কোয়ার মান বসাইতে হবে, একবার এক্স এর জায়গাতে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইতে হবে। তো দেখো এটা যদি আমরা সমাধান করি, আমরা লিখতে পারি দেওয়া আছে এফ অফ এক্স আমাদের দেওয়া আছে হচ্ছে ওয়ান প্লাস এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড এক্স কিউ। তাহলে আমাদের প্রথমে লেফট সাইডে আছে, লেফট সাইডে কি আছে এফ অফ এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স এর জায়গাতে আমরা এক্স স্কোয়ার বসাবো। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে ইকুয়াল, তাহলে অন প্লাস এক্স জায়গাতে আমরা বসালাম এক্স স্কোয়ার, তার মাত্র আছে কিউ দিলাম কিউ প্লাস এক্স স্কোয়ার, তারপরে আছে সিক্স ডিভাইডেড এক্স স্কোয়ার, তারপরে আছে আবার কিউ। তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করি স্কোয়ার করি, তাহলে আমরা এখানে অন প্লাস এক্স স্কোয়ার, তারপরে কিউ করলে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স স্কোয়ার, তারপরে সিক্স করলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড এক্স এর উপরে কিউ করলে এক্স স্কোয়ার উপরে কিউ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স। তাহলে এটা আমাদের কিন্তু লেফট সাইডের কাজ শেষ। এখন আমরা রাইট সাইড করব। রাইট সাইডে বলছে এফ অফ এক্স ইনভার্স, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ইনভার্স বসাইতে হবে। তাহলে অন প্লাস এক্স এর আমরা বসালাম এক্স ইনভার্স টু, এখানে আছে থ্রি প্লাস এক্স ইনভার্স, এখানে আছে সিক্স ডিভাইডেড এক্স ইনভার্স টু, তারপরে এখানে আছে কিউ। তাহলে দেখো এখানে অন প্লাস এক্স কিউ করলে আমরা এক্স মাইনাস সিক্স প্লাস এক্স ইনভার্স টু উপরে সিক্স করলে এক্স ইনভার্স টুয়েলভ ডিভাইডেড এখানে এক্স ইনভার্স সিক্স পাচ্ছি। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি মাইনাস থাকে সেটা ওয়ান ডিভাইডেড হয়। তাহলে আমরা অন প্লাস এখানে লিখতে ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার টুয়েলভ, তারপর ডিভাইডেড বাই আমরা এখানে লিখতে পারি ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সিক্স। এখন দেখো উপরে ভগ্নাংশতে আমরা লসাগু করব, আমরা করবো লসাগু। তাহলে আমরা যদি লসাগু করি, তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার টুয়েলভ হচ্ছে আমাদের লসাগু। তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ যদি আমরা ওয়ানকে গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ পাচ্ছি প্লাস এক্স সিক্স, এক্স টুয়েলভের মধ্যে এক্স সিক্স বার এক্স সিক্স ওয়ানকে গুণ করলে আমরা হচ্ছে এক্স সিক্স প্লাস এখানে ওয়ান, আর নিচে আছে ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সিক্স। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি এক্স সিক্স এক্স টুয়েলভে কাটলে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স আমরা পাইছি এখানে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট সাজিয়ে লেখা, তাহলে অন প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সিক্স। তো দেখো এখন কিন্তু আমরা এখানে এই পক্ষ এবং এই পক্ষ কিন্তু দুইটা সমান পেয়েছি, লেফট সাইড আর রাইট সাইড কিন্তু সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব, এখান থেকে আমরা বলতে পারি যে অতএব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করো।
আচ্ছা, এরপর দেখো টাইপ 10 বলছে এখানে অন্যয় ডোমেন এবং রেঞ্জ। এই যে দেখো এই টাইপ থেকে তোমাদের গ নাম্বারে একটা প্রশ্ন থাকবেই, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের গ নাম্বারে থাকবেই এই টাইপ থেকে। এখানে বলা হইলো যে কি, এখানে বলা হয়েছে যে এক্স বিলংস টু জেড, এক্স হচ্ছে জেড এর সদস্য মানে পূর্ণসংখ্যার সদস্য, এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 7, এক্স এর উপর স্কোয়ার করলে 7 এর চাইতে ছোট অথবা সমান হতে হবে। এস বলছে যে একটা অন্যয় বা একটা রিলেশন দেওয়া আছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, তাহলে এক্স হবে বি সদস্য, ওয়াই হবে বি সদস্য, এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল মাইনাস অন, ওয়াই এর মধ্যে থেকে এক্স অন বাদ দিলে মাইনাস অন হবে। তাহলে অন্যটি তালিকাবদ্ধ প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে, তাহলে ডোমেন এবং রেঞ্জ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে লিখবো দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখলাম দেওয়া আছে হচ্ছে বি ইকুয়াল এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড ইকুয়াল এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 7, তাহলে এক্স এর উপরে স্কোয়ার করলে 7 এর চাইতে ছোট অথবা সমান হবে এমন সংখ্যাগুলো কি কি। তাহলে দেখো আমরা জানি 0 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে আমরা 0 পাই, তাহলে আমরা 0 কে নিতে পারতেছি। মাইনাস 1 এর উপরে স্কোয়ার করলে আমরা প্লাস 1 পাবো, 1 এর উপরে স্কোয়ার করলে আমরা 1 পাবো, মাইনাস 2 উপরে স্কোয়ার করলে 4 পাবো, 2 উপরে স্কোয়ার করলে 4 পাবো। কিন্তু যদি আমরা 3 উপরে স্কোয়ার করলে 9, মাইনাস 3 উপরে স্কোয়ার করলেও 9, তার মানে আমরা কি নিতে পারতেছি -1 -2 0 1 2, তাহলে আমরা এখান থেকে নিতে পারি হলো -2 -1 0 1 আর হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, এবং আমাদের এখানে বলছে এবং এস ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ও বি থেকে আসবে বি সদস্য, ওয়াইও হবে বি সদস্য, এবং এখানে আমাদের একটা শর্তটা হচ্ছে কি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল -1, এটা হচ্ছে আমাদের রিলেশন, মানে এটা হচ্ছে আমাদের প্রদত্ত শর্ত, এই শর্তে আমাদের রিলেশনটা করতে হবে, এটা হচ্ছে আমাদের রিলেশন করার শর্ত, কমিটমেন্ট। তো দেখো আমরা এখানে লিখলাম প্রদত্ত শর্ত, তাহলে প্রদত্ত শর্ত হচ্ছে আমাদের ওয়াই মাইনাস এক্স ইকুয়াল -1। দেখো এই অঙ্কগুলো করার সময় তোমার সবসময় মাথায় রাখতে হবে যে আমরা অঙ্কের বাম পাশে শুধুমাত্র ওয়াই কে রাখবো আর কাউকে রাখবো না। তাহলে আমরা এই পাশে যদি ওয়াই কে রেখে দিই তাহলে এখানে আমরা ওয়াই রেখে দিয়ে সবকিছু পার করে দিলে ওয়াই ইকুয়াল পাচ্ছি আমরা -1 প্লাস পাচ্ছি এক্স, এটাকে আমরা সুন্দর করে লিখলে এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের শর্ত। এই শর্তের জন্য আমাদের এখান থেকে মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে এক্স এর একটা আমরা মান বসাবো, আমরা এখানে লিখবো একটু মান লিখতে হবে যে এক্স বিলংস টু বি এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি, ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে নির্ণয় করব, এখানে আমরা ছক আঁকাবো, এখানে আমরা ছক আঁকাবো, এখানে ছক আঁকাবো আমরা কয়টা, এখানে মান আমার 1 2 3 4 5টা আছে, 1 2 3 4 5টা, আর এই পাশ থেকে আমরা মাঝখান দিয়ে একটা টান দিয়ে দেব, মাঝখান দিয়ে একটা টান। তো দেখো এখন আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা মান বসাবো, এক্স এর মান -2 -1 মাইনাস এর 1 0 1, এখানে হচ্ছে 2। এখন এক্স এর জায়গাতে আমরা যদি -2 বসাই তাহলে আমরা কত পাবো, তাহলে এই জিনিসটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারবো। দেখো আমরা এখান থেকে ক্যালকুলেটর নেই, তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেটর থেকে নিয়ে নিই তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর। তো দেখো এটাখানে আমরা এক ক্লিকেই বের করব
যে এই যে আমাদের যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা ক্যালকুলেটরে নিয়ে নেব। এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা ক্যালকুলেটরে তুলব। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরে নেই, তো এখানে দেওয়া এক্স মাইনাস, তাহলে এখানে আমরা আলফা দিয়ে এখানে তুললাম এক্স, তারপরে কি আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দিয়ে আমরা যদি সলভে চাপ দিই, এখানে বলা হচ্ছে এক্স হট, তাহলে এক্স হট বলতে আমরা এক্স হট কত বলা হচ্ছে মাইনাস টু, তাহলে এখানে আমরা মাইনাস টু দিয়ে যদি আমরা ইকুয়াল দিই, তাহলে মাইনাস টু দিয়ে ইকুয়াল দিলে আমরা পাচ্ছি কত মাইনাস থ্রি, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি মাইনাসের থ্রি, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস থ্রি। তাহলে এখানে এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস টু বসাই তাহলে আমরা পাচ্ছি মাইনাস থ্রি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমরা কি বসাই, এরপর যদি মাইনাস ওয়ান বসাই, তাহলে আবার আমরা সমান চাপ দিলাম, এখানে আমরা বসাবো মাইনাসের ওয়ান, তাহলে মাইনাস ওয়ান দিলে আমরা পাচ্ছি কত মাইনাস টু, তাহলে আমরা এখানে পাবো মাইনাসের টু, তাহলে এখানে পেলাম আমরা মাইনাসের টু। আচ্ছা, এরপরে যদি আমরা কি বসাই জিরো বসাই, তাহলে আবার ইকুয়াল আমরা এখানে বসালাম জিরো, তাহলে জিরো বসলে আমরা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে জিরো বসালে আমরা পাচ্ছি এখানে মাইনাস ওয়ান, তাহলে এখানে বসলাম আমরা মাইনাস ওয়ান। তারপর যদি আমরা এখান থেকে যদি আমরা ওয়ান বসাই, তাহলে আবার সমান দিয়ে আমরা বসালাম ওয়ান, তাহলে ওয়ান বসালে আমরা পাচ্ছি জিরো। এখান থেকে যদি আমরা আবার জিরো টু বসাই, তাহলে টু বসালে আমরা পাচ্ছি ওয়ান, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান। তো দেখো আমরা এখান থেকে ওয়ান পাইলাম। আচ্ছা, আমরা ওয়ান পাইছি। এখন এখানে আমরা দেখতে হবে, এখানে বলছে যে ওয়াই কি হবে, ওয়াই ও বি সদস্য হবে, তাহলে বির মধ্যে আমাদের ছিল হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, এখান থেকে আমরা নতুন কি পাইছি যেটা বির মধ্যে ছিল না। তাহলে দেখো এই যে এই জায়গাতে খেয়াল করো, এই যে মাইনাস থ্রি, এই মাইনাস থ্রি কিন্তু আমার এই বির মধ্যে নাই, এই বির মধ্যে কিন্তু মাইনাস থ্রি নাই, তাহলে আমাদের এমন মান নিতে হবে যেগুলো আমাদের বির মধ্যে আছে, তাহলে মাইনাস থ্রি বির মধ্যে নেই, আর সকল মান কিন্তু বির মধ্যে আছে। তাহলে এই যে মাইনাস থ্রি, এটা কিন্তু আমার নতুন আছে, আমাদের প্রশ্নে বলে এসে যে ওয়াইটাও বি সদস্য হবে, মানে ওয়াইয়ের যে মানগুলো হবে সেটা বির মধ্যে থাকতে হবে। তাহলে এখন আমাদের একটু এখানে লিখতে হবে যে যেহেতু, তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু, তাহলে আমরা এখানে লিখবো যেহেতু আমরা বলতে পারি যেহেতু মাইনাস থ্রি ডাজ নট বিলংস টু বি, যেহেতু ডাজ নট বিলংস টু বি, যে মাইনাস থ্রি বির মধ্যে নাই, তাহলে মাইনাস থ্রি কার জন্য আছে, মাইনাস থ্রি হচ্ছে মাইনাস টুর জন্য, তাহলে মাইনাস টুও বাদ যাবে, তাহলে আমরা বলতে পারি যে অতএব বা সেহেতু, এখানে আমরা বলতে পারি যে সেহেতু তাহলে মাইনাস টু এবং মাইনাস থ্রি এরা দুইজনই এস এর মধ্যে আমার থাকতে পারতেছে না, কারণ এই আমাদের রুলস ভঙ্গ করেছে, কি এই মাইনাস থ্রিকে নিয়ে যাচ্ছে, মাইনাস টু আগে ছিল আমাদের, কিন্তু মাইনাস থ্রিকে নিয়ে আসার কারণে ও সহ বাদ চলে গেল, কার মধ্যে থেকে এস এর মধ্যে থেকে। তাহলে আমরা এখানে বলতে যে এস ইকুয়াল, তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দেওয়ার পরে আমাদের কি কি থাকতেছে, তাহলে এই দুটাকে বাদ দেওয়ার পরে আমাদের থাকতেছে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, তাহলে আমরা এখানে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, এগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয় অন্যকে, তারপর হচ্ছে জিরো মাইনাস ওয়ান, তাহলে জিরো মাইনাস ওয়ান, তারপর আমরা পাচ্ছি ওয়ান জিরো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান জিরো, তারপর আমরা পাচ্ছি টু ওয়ান, তাহলে এখানে আমরা টু আর হচ্ছে ওয়ান।